গুন্ডা টাইপের 8 থেকে 10 জন ছেলে মিলে ঈশানকে বেধড়কভাবে মেরে যাচ্ছে। একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে শরীরটা। এতক্ষণ আত্মরক্ষা করতে পারলেও এখন আর সেটা সম্ভব হচ্ছে না। সামনে থাকা ছেলেগুলোর থেকে নিজেকে বাঁচাতে ওদের সাথে জীবনে প্রথমবারের মতো মারপিট করছিল। কিন্তু হঠাৎ কেউ পিছন থেকে মাথায় বাড়ি দিতেই ঈশান মাথায় হাত দিয়ে পিছনের দিকে ফিরে তাকালো। প্রেমার কাজিন দাঁড়িয়ে আছে, হাতে মোটা একটা লাঠি নিয়ে, আর রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এখানে কি হচ্ছে। জানতে হলে বর্তমান পরিস্থিতি থেকে ফ্ল্যাশব্যাকে যাওয়াটা জরুরি। তার আগে বর্তমান পরিস্থিতিতে উপেক্ষা উপায় নেই। ঈশান কোনো মতেই ছেলেগুলোর সাথে আর পেরে উঠল না। মুখ থুবড়ে পড়ে রাস্তার মাঝখানে। আঘাতে পুরো শরীর থেকে রক্ত ঝরছে। ঈশান পড়ে যেতেই প্রেমার কাজিন ঈশানের শার্টের কলারটা ধরে ওকে টেনে তুলল। ঈশান 2 হাঁটু ভেঙে কোনো রকমে উঠে বসল। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তারপরও ছেলেটার দিকে তাকালো। ছেলেটা রাগী চোখে তাকিয়ে বলতে আরম্ভ করলো, তোর সাহস কি করে হলো আমার খালাতো বোনের দিকে নজর দেওয়ার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যদি আগে জানতাম তাহলে তোর মতো একটা ছেলে আমার বোনের পেছনে এতগুলো দিন ঘোরার সাহস পেত না। আর আজকে বাড়ি বইয়ে গিয়ে তুই বিয়ের মধ্যে বাধা দিয়েছিস। এখনো তুই বেঁচে আছিস, এইটা তোর ভাগ্য। ঈশান কোনো রকমে একটু হাসার চেষ্টা করে বলল, তোরা জানিস না কার গায়ে হাত দিয়েছিস। যদি বাঁচতে চাস তাহলে আমাকে এখানেই মেরে দে। আমি এমনিতেই মরে গেছি। প্রেমা প্রেমা যখন আজকে আজকে আমাকে না জানিয়ে বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছে, তখনই আমার ভেতরটা মরে গেছে। ওকে ছাড়া থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। তোর বোন আজকেও আমাকে যেমন করে রিজেক্ট করে দিয়েছে, তাতে আমার এমনিতেই বেঁচে থাকার ইচ্ছে নেই। হ্যাঁ, তোকে মেরে দিব। তোকে বাঁচিয়ে রাখলে তুই আবার ঝামেলা সৃষ্টি করবি, আর আমি বেঁচে থাকতে তুই আর কোনো ঝামেলা করতে পারবি না। কথাগুলো বলেই প্রেমার কাজিন ঈশানের কলারটা শক্ত করে ধরে রাখলো। তারপর সামনে তাকাতেই খেয়াল করলো দূর থেকে একটা পিকআপ ভ্যান দ্রুত গতিতে ছুটে আসে ওদের দিকে। এতগুলো লোক রাস্তার মাঝখানে দাঁড়ানোতে বেশ যানজট বেঁধে গেছে। পিকআপ ভ্যানটা এগিয়ে আসতেই প্রেমার কাজিন ছেলেগুলোকে ইশারা করতেই ওরা সেখান থেকে চলে গেল। পিকআপ ভ্যানটা সামান্যতম দূরত্বে থামতেই ছেলেটা ঈশানকে ছেড়ে দিয়ে চলে গেল। ঈশানের শরীরে উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তিটুকু আর বাকি নেই। ও হাঁটু গেড়ে সেখানেই বসে রইল। অন্যদিকে থেকে পিকআপ ভ্যানটা এতটাই কাছে চলে আসলো যার জন্য ঈশান সরে যাওয়ার মতো সুযোগটাও পেল না। পিকআপ ভ্যানটা কয়েকবার হর্ন বাজালো, কিন্তু তারপর ঈশানকে সাইড দিতে না পেরে সজোরে আঘাত করলো। পিকআপ ভ্যানের আঘাতে ঈশান ছিটকে গিয়ে রাস্তার এক সাইডে মুখ থুবড়ে পড়ল। মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। চোখে অন্ধকার নেমে আসলো ঈশানের। তারপর সব কিছু নিশ্চুপ। এখন আপনাদের বলার সময় এসেছে এখানে কি ঘটনা ঘটেছিল। বিজনেসম্যানের আদরের দ্বিতীয় সন্তান ঈশান। জন্মের পর থেকেই দেশের বাহিরে ছিল ঈশান, কিন্তু দেশের মাটির টানে আর মাতৃভূমির টানে ফিরে এসেছিল। দেশে ফিরেই ঈশান ওর এক কাজিনের সাথে এদিকে ওদিকে ঘুরতে বেরিয়েছিল। তেমনি একদিন একটা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ঈশানের চোখ আটকে যায় একটা মেয়েকে দেখে। মেয়েটা সবার থেকে আলাদা, দেখতে মারাত্মক পরিমাণ সুন্দরী আর যথেষ্ট পরিমাণে মায়াবী, যার জন্য ঈশান সেদিন চোখগুলো ফেরাতে পারেনি। আর সেদিনে সেই মেয়েটাই ছিল প্রেমা, ঈশানের সেই না পাওয়া আর একতরফা ভালোবাসা, যে ভালোবাসাটা এতদিন যাবৎ ঈশান সযত্নে বেশি এসেছিলেন, যে ভালোবাসাটা এতদিন যাবৎ ঈশান সযত্নে বেশি এসেছে। এত ভালোবাসার পরও এতগুলো দিনেও মেয়েটাকে একটা বার বোঝাতেই পারেনি কতটুকু ভালোবেসেছিল। ওই মেয়েটাকে দেখার পর আর ঈশান লন্ডনে ফেরত যায়নি। ঈশান আব্বু আম্মুকে জোর করে রাজি করিয়ে বিড়িতে এসেছিল। তারপর থেকে এখানেই এই শহরে আব্বুর করা বিশাল এক বাড়িতে একা থেকে গিয়েছিল। প্রেমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে ঈশান বুঝতে পারে ওর কাছাকাছি যেতে হলে ঈশানকে ওর কলেজে ভর্তি হতে হবে।
তাই ইচ্ছা না থাকার সত্ত্বেও মেয়েটাকে সবসময় সামনে থেকে দেখার জন্য ঈশান প্রেমার থেকে 1 ইয়ার নিচে ভর্তি হয়। ঈশান চেষ্টা করেছিল মেয়েটার সাথে একই ক্লাসে ভর্তি হবার, কিন্তু সম্ভব হয়নি। ঈশান কলেজে ভর্তি হবার পরই ঈশান এখানে কতগুলো বন্ধু বানিয়ে নেয়, যেন মেয়েটার সব সময় খোঁজ খবর নিতে পারে। তারপর ওকে ফলো করতে শুরু করলে যখন মেয়েটা ওকে ইগনোর করে, আরও তত বেশি মেয়েটার কাছাকাছি আসার চেষ্টা করলে ঈশানের প্রতি ওর প্রচুর পরিমাণে ইগনোর বেড়ে যায়। মেয়েটা হয়তো ততদিনে বুঝে গিয়েছিল ঈশান ওকে পছন্দ করে। তারপর মেয়েটার ইগনোরটা ঈশানের পক্ষে নেওয়া পসিবল ছিল না, তাই প্রেমাকে প্রপোজ করে দেয়। মেয়েটা ঈশানকে রিজেক্ট করে দিলে ঈশান একের পর এক 3টা বছর টানা ওকে ভালোবাসার কথা বলে গেছে, কিন্তু তারপরও মেয়েটা ওকে রিজেক্ট করেই গেছে। ঈশান জানে না এই মেয়েটা ওকে কেন ভালোবাসতে পারেনি। প্রেমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে ঈশান একবার শুধু চোখের ইশারা করতেই মেয়েরা ওকে কোনো প্রশ্ন ছাড়াই বিয়ে করে নিত। সেটা ঈশান খুব ভালো করেই জানে, কিন্তু এই মেয়েটা ওকে একটু ভালোবাসা তো দূরে থাক, ওর সাথে একটা দিন ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। ঈশান জানে না এই মেয়েটার মাথায় কী চলছিল। হয়তোবা ওকে কোনো কারণে পছন্দ নয় বলেই 1000বার ভালোবাসার কথা বলেও বোঝাতে পারেনি। উল্টো মেয়েটা বিরক্ত হয়ে ঈশানকে চোখের সামনে আসতে বারণ করে দেয়। শেষ যেদিন প্রেমা ঈশানকে অপমান করে ঈশান রাগ করে বলেছিল আর সামনে আসবে না, ঈশান সেদিনই রাগের মাথায় প্রেমার থেকে দূরে থাকতে ট্যুরে চলে যায়। ট্যুর শেষ করে ঈশান আজকে বাসায় আসছিল, এসে জানতে পারে আজকেই প্রেমার বিয়ে। আর হুটহাট করে ওর বিয়েটা হয়ে যাচ্ছিল। যে ছেলেটার সাথে প্রেমার বিয়ে ঠিক হয়েছিল ছেলেটা স্ট্যাবলিশ, কিন্তু ঈশানের সম্পর্কে ওদের ধারণা নেই। ঈশানের পরিচয় আর ঈশান কোন ফ্যামিলির ছেলে সেটা যদি ওরা জানতো তাহলে হয়তোবা ওর গায়ে হাত দেওয়ার মতো ওদের সাহসী হতো না। ঈশানের গায়ে হাত দেওয়া তো দূর, ওর সামনে আসার সাহসী ওদের হতো না। ঈশান যখন জানতে পারে প্রেমা আজকে বিয়ে হচ্ছে, তখন ঈশান বিয়ে ঠিক আগ মুহূর্তে গিয়ে ওর সামনে উপস্থিত হয়। ঈশান সবার সামনে নিজের ভালোবাসার কথাগুলো বলে প্রেমাকে, বারবার কনফিউজড করার চেষ্টা করে, কিন্তু প্রেমা ওকে সবার সামনে বলে দেয় ও বাবার পছন্দে বিয়েটা করে নিচ্ছে। মা বাবার কথার বাহিরে প্রেমা কিচ্ছু করতে পারবে না। প্রেমা ঈশানকে চলে যেতে বললেই ঈশান শুনছিল না, তখন প্রেমা ওকে একটা থাপ্পড় মারে। ঈশান তারপরও পাগলামি করছিল। তখন ওর কাজিন আর কতগুলো ছেলে মিলে ঈশানকে জোর করে বাহিরে নিয়ে আসে। ঈশান এক পর্যায়ে রাগ কন্ট্রোল করতে না পেরে ছেলেগুলোর সাথে মারপিট করতে আরম্ভ করে। এক পর্যায়ে মারপিট করতে করতে প্রেমার কাজিন তানিম ওকে পিছন থেকে আঘাত করে। তারপর যা হলো সেটা তো আপনারা জানেনই। তো ঈশান অনেক আগেই সেন্সলেস হয়ে গেছে। এরই মাঝে কতগুলো ছেলে দৌড়ে আসলো, আর যারা এসেছে তারা ঈশানের বন্ধু। ওরা জানতে পেরেছে ঈশান প্রেমার বাসার দিকে এসেছে, আর যতক্ষণে এসেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা এসে ঈশানকে রক্তাক্ত অবস্থায় পায়। তাড়াহুড়ো করে সবাই ওকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়। ঈশানের ফোনটা ওর একটা ফ্রেন্ড পকেট থেকে বের করে নেয়, কারণ এই বিষয়টা ঈশানের পরিবারকে এবার অন্তত জানাতে হবে। তাই ঈশানের একটা বেস্ট ফ্রেন্ড মেহেদি ওকে ওটিতে ঢুকানোর আগে ফোনটা পকেট থেকে বের করে নেয়। এরই মাঝে ডক্টর বেরিয়ে এসে বলতে আরম্ভ করলো, এটা তো পুলিশ কেস, আপনারা থানায় গিয়ে ডায়েরি করে আসুন, তারপর আমরা চিকিৎসা শুরু করব। ডক্টরের এরকম অমানবিক কথা শোনার পর ঈশানের ফ্রেন্ড শুভ ডক্টরের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলতে আরম্ভ করলো, ডক্টর, ওই বিজনেসম্যান আফজাল আহমেদের ছেলে। আপনি ওপরওয়ালাকে ডাকতে থাকেন যেন ও বেঁচে যায়। আর যদি আজকে ছেলেটার কিছু হয়ে যায় তাহলে আপনাদের সবার কী হাল হবে আপনারা সেটা ভাবতেও পারছেন না। আর দেরি না করে এক্ষুনি ওটিতে ঢোকান, না হলে ওই ওটিতেই আপনাকে শুইয়ে দিব। মেহেদি জোর করে এবার ডক্টরকে শুভকে ছাড়িয়ে নিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডক্টর, এইসব কথা বলার সময় নেই, আপনারা ওর অপারেশন শুরু করেন, আর ওর ভাইয়া আর আব্বু সবটা দেখে নেবে। আপনারা এই নিয়ে আর কোনো কথা বাড়াবেন না, টাকা পয়সা যা লাগে সব আমরা ম্যানেজ করে দিব। তারপরেও ওকে বাঁচানোর চেষ্টা করেন, না হলে কিন্তু এখানে আজকে ঝড় বয়ে যাবে। ঈশানের আব্বুর নাম শোনার সাথে সাথেই এবার ডক্টর তাড়াহুড়ো করে কেবিনে ঢুকে গেল।
আর ওটির বাতিটা জ্বলে উঠল। এবার মেহেদি তাড়াহুড়ো করে ঈশানের ভাইয়ার নাম্বারে কয়েকবার কল করলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তেমন কিছু শোনা গেল না। এবার মেহেদি বিষয়টা বলতেই ঈশানের ভাইয়া ইমন নিজের কেবিন থেকে তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে গিয়ে মিটিং রুমের সামনে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। আফজাল সাহেব একবার বড় ছেলের দিকে তাকালেন, তারপর সবার দিকে তাকাতেই ইমন এসে ওনার পাশে দাঁড়ালো। তারপর কানে কানে মুখ নিয়ে কিছু একটা বলতেই এবার আফজাল সাহেব দাঁড়িয়ে পড়লেন আর বলতে আরম্ভ করলেন, হোয়াট? কখন হয়েছে আর কোথায় আছে? আব্বু, এত কিছু তো জানি না। ওর একটা ফ্রেন্ড ফোন করে মাত্রই বলল ঈশানের অবস্থা বেশি ভালো না। মিটিংয়ে উপস্থিত সবাই এবার ইংরেজিতে প্রশ্ন ছুড়ে দিল কি হয়েছে আর কি জন্য আফজাল সাহেব এরকম হুঙ্কার দিয়ে উঠলেন। আফজাল সাহেব শান্ত আর গম্ভীর স্বভাবের মানুষ, সচরাচর এরকম হুঙ্কার দিয়ে উনি ওঠেন না। আর যেদিনই মিটিং রুমে এমন কিছু হয় সেদিনই হয়তো বা বড় কোনো দুর্ঘটনা ঘটে। প্রথম যেদিন ঈশান দেশে যাবার কথা বলেছিল সেদিন ওর আব্বু এরকম করেই সিন ক্রিয়েট করেছিল। আর আজকে যখন ঈশানের অ্যাক্সিডেন্টের কথা শুনলো তখন দ্বিতীয়বার এরকম সিন ক্রিয়েট করলো। আফজাল সাহেবের হাতটা কাঁপছে। এসিযুক্ত রুমে থাকার পরও উনি ঘামতে আরম্ভ করেছেন। ইমন বিষয়টা বুঝে সবাইকে উদ্দেশ্য করে বলল, মিটিংটা আজকে আর হচ্ছে না, আপনারা সবাই আসুন প্লিজ। আমরা পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এই মিটিংটা আর হচ্ছে না। আর যদি খুব বেশি জরুরি হয় ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। আমাদের ইমিডিয়েটলি বিডিতে ফিরতে হবে। ইমন, এখনই দেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি কয়েক ঘন্টার মধ্যেই দেশে পৌঁছাতে চাই। ইমন হ্যাঁ সূচক মাথা নেড়ে দৌড়ে বেরিয়ে গেল। অন্যদিকে ওটিতে ঈশানের অপারেশন চলছে। বিজনেসম্যান হওয়ার দরুন ভিসা পাসপোর্ট নিয়ে ঈশানের ফ্যামিলির তেমন কোনো সমস্যাই ওদের নেই। আফজাল সাহেব আর বড় ছেলে ইমনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে আসে। আধা ঘন্টার মধ্যে ওরা এয়ারপোর্ট থেকে আর্জেন্ট ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে টেক আপ করে। আফজাল সাহেব ইমনকে বলতে লাগলো, এক্ষুনি আমাদের বাংলাদেশের ব্রাঞ্চের যে ম্যানেজার আছে ওনাকে ফোন করে হসপিটালে যেতে বলো। আর ঈশান কোথায়, কি অবস্থাতে আছে, ওর যেন কোনো রকমের অসুবিধে না হয়। যত টাকা লাগে লাগুক, তারপরেও আমার ছেলের যেন কিচ্ছু না হয়। আব্বু, আমি আগেই ওনাকে বলে দিয়েছি আমাদের পার্সোনাল গার্ড আর স্টাফ চলে গেছে হসপিটালে। আব্বু, হসপিটাল একটা পাবলিকলি জায়গা, তাই ওখানে গিয়ে গ্যাদারিং করা যাবে না। আমি ওদের বাইরে থাকতে বলেছি। আর কয়েকজনকে ছাড়া ওরা এতগুলো লোককে তো অ্যালাউ করবে না, তাই না? তুমি শুনেছো ওকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে? অপারেশনটা বাইরে করালে ভালো হতো কিনা? আব্বু, এই মুহূর্তে এসব কিছু ভাবার সময় নেই। ওকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। ঈশানের বন্ধুরা যথাসম্ভব ওকে শহরের সবচেয়ে বড় আর ভালো হসপিটালেই ভর্তি করিয়েছে। ঈশানের অপারেশন চললো টানা 3 ঘন্টা। 3 ঘন্টা শেষে ডক্টর বেরিয়ে আসলো, কিন্তু তেমন কোনো আশার খবর দিতে পারল না। মেহেদি আর শুভ হসপিটালের বারান্দায় বসে রইল। অন্যদিকে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই ঈশানের আব্বু আর ভাইয়া দেশে পৌঁছে গেল। তারপর সেখান থেকে সরাসরি হসপিটালে চলে আসলো। হসপিটালে এসে যখনই ওরা ভিতরে ঢুকতে যাবে তখনই গার্ড এসে ওদের প্রোটেক্ট করে ভিতরে নিয়ে যেতে গেলেই আব্বু সবাইকে হাতের ইশারায় বাইরে দাঁড়াতে বলল। ইমন আর আব্বু তাড়াহুড়ো করে হসপিটালের ভিতরে ঢুকে গেল। তারপর ঈশানের কেবিনের সামনে যেতেই ঈশানের আব্বু আর ভাইয়াকে দেখে মেহেদি আর শুভ চিনতে পারল। ঈশান পুরো ফ্যামিলির ছবি ওর বন্ধুদের দেখিয়েছিল। ওরা তাড়াহুড়ো করে এবার ঈশানের আব্বুর সামনে গিয়ে দাঁড়াতেই আব্বু একবার ওদের দিকে তাকাতেই মেহেদি বলতে লাগলো, আঙ্কেল, অপারেশন ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ডক্টর বলেছে। আমি এসব কোনো কথা শুনতে চাই না। ওকে বাঁচাতেই হবে। আমার ছেলের কিছু হয়ে গেলে যারা আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী তাদের আমি কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আঙ্কেল প্লিজ চিন্তা করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। প্লিজ আপনি শান্ত হন। কোন মেয়ের জন্য ওরা আমার ছেলের গায়ে হাত তুলেছে? যে মেয়ের জন্য আমার ছেলেকে এইভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে হচ্ছে সেই মেয়েকে আমার সামনে দেখতে চাই। এমন জাস্ট 1 আওয়ার। আমি 1 আওয়ারের মধ্যে আকাশ কিংবা পাতাল হোক যে কোনো জায়গা থেকে ওই মেয়েকে আমার সামনে দেখতে চাই। এমন তাকে কিভাবে আনবে আমি জানি না। মেয়েটা যেন কোথাও যেতে না পারে।
আমার ছেলের জ্ঞান ফেরার আগে আমার ছেলের সামনে ওই মেয়েকেই চাই। ঈশানের আব্বুর এমন কথা শুনে মেহেদি আর শুভর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এ কেমন বাবা, যে ছেলের এই অবস্থার জন্য যে মেয়ে দায়ী, সেই মেয়েকেই কিনা ওর সামনে আনতে বলছে। এবার মেহেদি কিছু বলতে যাবে তার আগেই শুভ ওর হাত ধরে থামিয়ে দিল। দুজনেই খুব ভালো করেই জানে এখানে কি হতে চলেছে। এখন কিছু বলতে যাই তাহলে তো আর কথাই নেই। এবার ইমন অর্থাৎ ঈশানের বড় ভাই বলতে লাগলো, আব্বু, আমি ইতিমধ্যে খবর লাগিয়ে দিয়েছি, আর আমি এক্ষুনি বেরোচ্ছি। ওই মেয়েকে আধ ঘন্টার মধ্যে ঈশানের সামনে এনে হাজির করব। ও সাহস হলো কি করে আমার ভাইকে রিজেক্ট করার? ওই মেয়ে কি করে পারলো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে? অর্ডার করে ওদেরকে। ইমন, ওর সম্পর্কে ঈশানের শ্বশুর বাড়ির লোক হয়, ওদের গায়ে হাত তোলার দরকার নেই। যে করে হোক মেয়েটাকে নিয়ে আসো, পুলিশ থানা সব আমি সামলে নিব। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি ওই মেয়েকে 1 ঘন্টার মধ্যে আমার ছেলের সামনে দেখতে চাই। ইমন বাইরে বেরিয়ে গেল। মেহেদি শুভকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গিয়ে এক কোণে দাঁড় করিয়ে বলতে লাগলো, কি করছিস কি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? ওরা এখন পাগল খেপাটে সার হয়ে আছে। এখন যদি ভুলেও ওদের সামনে কিছু বলতে চাস তাহলে ওরা তোর শুনবেই না, উল্টো আমাদের উপর চটে যেতে পারে। যে ঈশানের এই অবস্থা করছে তার তো আজকে শেষ দিন, বুঝতে পারছিস? ঈশানের আব্বুর কতটুকু ক্ষমতা সেটা একটু সময় কিছুটা হলেও বুঝতে পেরেছ। ঈশানের আব্বু কয়েক ঘন্টার মধ্যে দেশে ফিরে এসেছে। এর মাঝে ওর আম্মু যদি এখানে আসে আর ছেলের এই অবস্থা দেখে, তার উপর যদি শোনে যাকে ভালোবাসে সে তার জন্য এমন হয়েছে, তাহলে তো আর কথাই নেই। কিন্তু তুই তো বুঝতে পারছিস না, ওই মেয়েটার তোর এখনো কিছু হয়নি, অনেক কিছু হবার বাকি আছে। তুই চুপচাপ থাকতো, যা হচ্ছে দেখে যা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে না হয় সবাইকে সবটা বুঝিয়ে বলা যাবে। এই মুহূর্তে যদি কিছু বলতে চাস তাহলে আর দেখতে হবে না। এই মুহূর্তে ওদেরকে কিছু বলতে যাওয়া মানে স্যারের সামনে লাল কাপড় দেখানো। আমাদের ভয় পেয়ে লাভ আছে? ওরা তো আমাদের কোনো ক্ষতি করবে না। তাছাড়া আমরা ঈশানের ফ্রেন্ড, আমাদের উচিত ওদের সম্পর্কে সবটা জানানো। কথা বলার অনেক সময় পাবি, এখন চুপচাপ থাক। এরই মাঝে ডক্টর যখন ঈশানের কেবিনে ঢুকতে নেবে তখনই ঈশানের আব্বুকে দেখে সেখানেই দাঁড়িয়ে গেল। ঈশানের আব্বু ডক্টরকে বলল, আমার ছেলে ঠিক আছে তো, নাকি ওকে বাইরে কোথাও নিতে হবে বলুন, তাহলে আমি এখনই ওকে অন্য কোথাও শিফট করাবো। স্যার, আপনি টেনশন করবেন না, সব কিছু বেস্ট দেওয়া হয়েছে। আর এই শহরের নামি নামি সবচাইতে ভালো হসপিটাল এটা। আপনার ছেলের কোনো অসুবিধা হবে না। ওনার জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করছি, তাই আল্লাহ চাইলে ওনার খুব শীঘ্রই জ্ঞান ফিরবে। জ্ঞান তো ওর ফিরতেই হবে, না হলে আপনাদের কি অবস্থা হবে আপনারা ভাবতেও পারছেন না। আমার ছেলে যে এই অবস্থা করেছে তার শেষটা আমি খুব তাড়াতাড়ি দেখে ছাড়বো। ডক্টর একটা শুকনো ঢোক গিলে সেখান থেকে চলে যেতেই এবার ঈশানদের এখানকার অফিসের ম্যানেজার দৌড়ে আসলো। লোকটা এসে একটা পানির বোতল দিতেই ঈশানের আব্বু সেটা নিয়ে চোখে মুখে ছিটিয়ে একটা জায়গায় গিয়ে বসে রইল। এরই মাঝে ঘণ্টাখানিক তো কেটে গেল, কিন্তু ঈশানের ভাইয়ার কোনো খোঁজ নেই। মেহেদি আর শুভ দাঁড়িয়ে আছে ঈশানের আব্বুর পাশে। ঈশানের আব্বু একবার ওদের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, তোমরা জানতে না মেয়েটার সম্পর্কে? শান ওকে পছন্দ করে, ওকে ভালোবাসে, তোমাদের আগে বলেনি? জি আঙ্কেল, আমরা জানতাম। আমরা বলেছিলাম আপনাকে জানাতে। আমরা নিজেও জানাতে চেয়েছিলাম, কিন্তু ঈশান আমাদের জানাতে দেয়নি। বলেছিল ও নিজে থেকেই সবটা পারবে, আর তাই। ইডিয়েট ছেলে কোথাকার, সব কাজ নিজে নিজে করতে গিয়ে ঝামেলা না পাকাবে এর হবে না। নিজেই কি হাল করেছে একবার, কি সেই দিকে তার খেয়াল আছে? জ্ঞান ফিরুক একবার, ওকে আবার মেরে আমি ওই হসপিটালেই ভর্তি করিয়ে রাখবো। এরই মাঝে ম্যানেজারের নাম্বারে একটা কল আসলো। ম্যানেজার কিছুক্ষণ কথা বলে এসে ঈশানের আব্বুর সামনে দাঁড়িয়ে বলল, স্যার, ম্যাডাম তো দেশে আসছে, এয়ারপোর্ট থেকে বের হতেই উনি অসুস্থ হয়ে পড়েছে। আর ঈশানের স্যারের এই অবস্থার কথা শোনার পর থেকেই ম্যাডামের প্রেশার হাই হয়ে গিয়েছিল। ওনাকে কি শহরের ভিআইপি কোনো হাসপাতালে অ্যাডমিট করব?
আফজাল সাহেব রাগী চোখে ম্যানেজারের দিকে তাকাতেই ম্যানেজার মাথা নিচে নামিয়ে নিল আর আফজাল সাহেব বলল, না না, শাইলাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে না। ওকে আমাদের বাসায় নিয়ে যাও আর ডক্টর বাসায় পাঠিয়ে দাও, ওখানেই ওর ট্রিটমেন্ট করা হোক। একটু সুস্থ হলে না হয় হসপিটালে আসবে। এই মুহূর্তে ওকে হসপিটালে অ্যাডমিট করালে মিডিয়ার লোক আরও লেগে থাকবে। এমনিতেই কেমন করে পেছনে লেগে আছে দেখছো তো। বাসায় সিকিউরিটি বাড়িয়ে দাও, ডক্টর আর পার্সোনাল গার্ড ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। জি স্যার, আমি এক্ষুনি সব কিছুর ব্যবস্থা করছি। মেহেদি আর শুভ শুধু ওদের কার্যকলাপ দেখে যাচ্ছে। আরও আধা ঘন্টা পরে ঈশানের ভাই ইমন দ্রুত পায়ে হসপিটালের বারান্দায় আসলো। আব্বুর সামনে দাঁড়াতেই ইমন মাথা নিচু করে বলতে আরম্ভ করলো, আব্বু সরি, ওই মেয়েটাকে আনতে গিয়ে বেশি সময় নিয়ে ফেললাম। ওকে আমি আধ ঘন্টার মধ্যে নিয়ে এসেছিলাম, কিন্তু হসপিটালে আনতে যাব তখন ওই ম্যানেজার আমাকে ফোন করে বলল আম্মু অসুস্থ হয়ে পড়েছে। তাই ওকে নিয়ে আমি বাসায় চলে গিয়েছিলাম। মেয়েটাকে গেস্ট রুমে আটকে রেখেছি। স্টাফেদের বলে এসেছি ওর যেন কোনো অসুবিধা না হয়। ঈশানের জ্ঞান ফেরা না পর্যন্ত ওকে ওই রুমে আটকে রাখতে বলেছি। আম্মুকে আমি বাসায় রেখে স্টাফদের দেখাশোনা করতে বলে মাত্র বেরোতে পারলাম, তাই আধ ঘন্টা বেশি সময় লেগে গেল। সময় লেগেছে লাগুক, কাজটা তো ঠিক মতো করতে পেরেছো, সেটাই অনেক। আর তোমাদের আম্মু সবচেয়ে আগে। তুমি এখানে আসলে কেন? আমাকে ফোন করে জানিয়ে দিলেই হতো আমি এখানে আছি, তুমি বাসায় চলে যাও, আম্মুর পাশে থাকো। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আমরা এখানে থাকি, ভাই আমাদের সাথে থাকুক। আপনি না হয় বাসায় চলে যান, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনার একটু রেস্টের প্রয়োজন আছে। গম্ভীর টাইপের মানুষটা মেহেদির কথাতে এবার ওর দিকে রাগী চোখে তাকাতেই মেহেদি মাথা নিচু করে নিল। ইমনও বিষয়টা নিয়ে বলতেই এবার আফজাল সাহেব উঠে দাঁড়ালেন আর মেহেদির কাঁধের উপর হাত রেখে বলল, ঠিক আছে, তোমরা থাকো, তোমাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ইমন দেখবে। আর হ্যাঁ, আমার ছেলেকে গায়ে হাত দিয়েছে, দেখলে চিনতে পারবে তোমরা। ওরও তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? জি আঙ্কেল, অবশ্যই চিনতে পারবো। আমরাও চাই আমাদের বন্ধুর গায়ে যে হাত তুলেছে তার একটা শিক্ষা হোক। আফজাল সাহেব চলে যেতেই এবার ইমন গিয়ে ধপ করে একটা জায়গায় বসে পড়ল। ঈশানের ফ্রেন্ডগুলো ইমনের দুই পাশে গিয়ে দুজন বসতেই ইমন ওদের দিকে একবার তাকিয়ে বলতে আরম্ভ করলো, তোমরা আমাকে অন্তত বিষয়টা আগে জানাতে পারতে। এখন পরিস্থিতি বিগড়ে যাওয়ার পর এখন জানালে কি হবে বলো তো? এখন কি করে সামলাবো সবটা? আব্বু যে পরিমাণে রেগে আছে, আমি যদি আব্বুর কথা অমান্য করে কিছু করতে যাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। ভাইয়া, আমরা বলতে চাইছিলাম কিন্তু ঈশান আমাদের বলতে দেয়নি। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম ওকে অন্তত আন্টিকে বিষয়টা জানানোর জন্য, কিন্তু ও আমাদের বারণ করেছিল, তাই আমরা যোগাযোগ করতে পারিনি। তার উপর আপনাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় ঈশান রাখেনি। পিছে না আমরা আপনাদের সাথে যোগাযোগ করে ফেলি। ভাইয়া টেনশন করবেন না, কালকে দুপুরের মধ্যে ঈশানের জ্ঞান ফিরে আসবে। তোমরা জানো না ঈশানের সামান্য হাত পা কেটে গেলে আব্বু ওর জন্য যে পাগলামি করে, আর তার উপর আজকে সেই ছেলের এই অবস্থা, তাহলে বুঝতে পারছো তো আব্বু কি পরিমাণ রেগে আছে। আব্বু চাইলে পুরো শহরটা থামিয়ে দিতে পারে। আমার ভাইয়ের গায়ে যে হাত দিয়েছে তার হাত আমি ভেঙে ওর গলায় ঝুলিয়ে দেব। মেহেদি এবার ভয়ে ভয়ে প্রশ্ন করল, ভাইয়া আপনি কি সত্যি ওই মেয়েটাকে তুলে এনেছেন? কেন, তোমাদের কি এখনো সন্দেহ আছে আমাদের ক্ষমতা সম্পর্কে? বিষয়টা তোমাদের মনে হয় মাথায় ঢুকছে না। কালকে আমাদের বাসায় গেলেই সবটা বুঝতে পারবে। সারা রাত ঈশানের জ্ঞান ফিরল না। ওরা তিনজন হসপিটালেই রইল। অন্যদিকে আম্মুর জ্ঞান ফিরেছে ভোরের দিকে। জ্ঞান ফিরতেই আম্মু উঠে বসলো আর গম্ভীরভাবে তাকিয়ে আছে আফজাল সাহেবের দিকে। শাইলা বেগম ছেলের খবর জানতে চাইলে আফজাল সাহেব তেমন আশার কোনো কথাই শোনাতে পারলেন না। বেলা বাড়ার সাথে সাথেই নিচে একটা ঘর থেকে বেশ জোরে সোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। শাইলা বেগম শোনার চেষ্টা করলেন চিৎকারটা কোথা থেকে আসছে। তারপর কিছুক্ষণ বাদেই বলতে লাগলেন, ইমনের আব্বু চিৎকার চেঁচামেচি করছে এমন করে না, তোমার ছেলের বউ কালকে তুলে এনেছে ইমন। ইমন মেয়েটাকে নিচে গেস্ট রুমে আটকে রেখেছে। তোমার ছেলের জ্ঞান ফিরলে মেয়েটা নিজে তোমার ছেলের সেবা করবে, তারপর সাথেই মেয়েটার বিয়ে দিব আমি দাঁড়িয়ে থেকে।
এটা কি করেছ? তোমরা জোর করে একটা মেয়েকে আটকে রেখেছ। এসব বাইরে জানাজানি হলে থানা পুলিশ হবে, তাতে মান সম্মানের কিছু থাকবে? জোর করে কখনো কাউকে আটকে রাখা গেলেও তার মনকে কখনো আটকে রাখা যায় না। আফজাল সাহেব গম্ভীরভাবে কিছুক্ষণ স্ত্রীর দিকে চেয়ে রইলেন। শাইলা বেগম বিছানা ছেড়ে নামতে গেলেই আফজাল সাহেব ওনাকে ধরে বসিয়ে দিয়ে গেলে তখন শাইলা বেগম বলতে আরম্ভ করলো, আমি মেয়েটার সাথে দেখা করব, আমাকে যেতে দাও। তোমরা যা শুরু করেছো এতে আমার ছেলেটার কখনো ভালো হবে না। আফজাল সাহেব তার স্ত্রীকে আর বাধা দিলেন না, উল্টো ধরে নিচে নামিয়ে নিয়ে আসলো। তারপর মেয়েটার রুমের সামনে আসতেই চেঁচামেচির শব্দ আরও জোরালো হলো। ভিতর থেকে কান্নার শব্দ স্পষ্ট ভেসে আসছে। এবার আফসার সাহেব একটা মেয়েটকে ইশারা করতেই মেয়েট দৌড়ে এসে সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, স্যার, ম্যাডাম কিছু খেতে চাইছেন না। উনি সেই রাত থেকে না খেয়ে আছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। উনি বলছে উনি বাসায় চলে যাবে, আমরা ওনাকে শান্ত করতে পারছি না। তুমি দরজা খোলো, আমি ওর সাথে কথা বলবো। মেয়েট রুমে দরজা খুলে দিতেই খেয়াল করলো এলোমেলো আর উস্কো খুস্কো চুলে ফ্লোরে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বারবার চোখ মুছছে আর বলে যাচ্ছে, আমাকে এখান থেকে যেতে দাও। তোমরা কেন বুঝতে চাইছো না? আমার এখানে ভয় লাগছে। কেন আমাকে জোর করে তুলে এনেছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? শাইলা বেগম মেয়েটার মুখটা তেমন করে দেখতে পারছেন না। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে আর কান্না করার ফলে বারবার চোখ মুছছে। শাইলা বেগম আস্তে আস্তে রুমের ভিতর ঢুকলেন। আফজাল সাহেব ওনার পিছনে এসে দাঁড়াতেই এবার মেয়েটা অর্থাৎ প্রেমা শাইলা বেগমের দিকে চোখ তুলে তাকালেন। শাইলা বেগম ওর দিকে হাতটা এগিয়ে দিতেই প্রেমা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তখন শাইলা বেগম বলতে আরম্ভ করলো, মামনি, কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। তোমাকে জোর করে এখানে আটকে সবাই রেখেছে তো? আমি বলছি তোমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সাহায্য করব। তুমি আমাকে বলো কি হয়েছে। প্রমি এবার ছলো ছলো নয়নে শাইলা বেগমের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে উঠে ওনার পাশে বসে ওনার একটা হাত দুটো হাতে ধরে বলতে লাগলো, আপনি আপনি এখান থেকে আমাকে যেতে সাহায্য করবেন? সত্যি বলছেন? আমি কিছু জানি না, শুধু শুধু এরা আমাকে তুলে এনেছে। আমি তো বিয়ে বাড়িতে ছিলাম। আপুর বিয়ে শেষে যখন বাসা থেকে যাচ্ছিলাম তখনই মাঝপথ থেকে ওরা আমাকে তুলে আনে। ওরা আমার ফুপুকে কোথায় যেন ফেলে রেখে এসেছে। তোমার ফুপি সসম্মানে বাসায় পৌঁছে গেছে, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি আমার ছেলেকে নিয়ে ভাবো। আপনারা যাকে ভাবছেন আমি সে নই। আমি তো বলছি আপু আর আমাকে দেখতে একই রকম দেখতে। আমরা দুইজন টুইন্স। আপুর জায়গায় আপনারা ভুল করে আমাকে তুলে এনেছেন। আপনাদের ভুল হচ্ছে, আমি প্রেমা নই। প্রমি অসহায় নয়নে শাইলা বেগমের দিকে তাকিয়ে কথাগুলো বলতেই শাইলা বেগম মেয়েটার মুখের পাশে হাত রেখে একটু মুচকি হেসে বলতে লাগলো, মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। মামনি, তোমার নাম কি? মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। এবার আফজাল সাহেব ধমকের সুরে আবারও জিজ্ঞেস করলেন ওর নামটা। তখন প্রমি কাঁদতে কাঁদতেই বলল, প্রমি, আমি আর আপুর জমজ। আপুর থেকে আমি কয়েক মিনিটের ছোট, কিন্তু আমাদের দেখতে একই রকম। তাই আপুর সাথে আমাকে সবাই গুলিয়ে ফেলে, আর আজকেও তাই হয়েছে। বিশ্বাস করুন, আপুর কাল বিয়ে হয়ে গেছে। আমি বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। উল্টো জোর করে আমাকে তুলে এনেছে। আন্টি প্লিজ, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। আমি বাসায় চলে যাবো, আমার খুব ভয় লাগছে এখানে। মামনি, আমার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না। আমার কলিজার টুকরা ছেলেটার যারা এই অবস্থা করেছে তাদের সাথে বোঝাপড়া না করে কেউ তোমাকে বাসায় যেতে দেবে না। আগে ঈশানের জ্ঞান ফিরুক, তুমি ওর সাথে কথা বলো, তারপর বাকিটা ভাবা যাবে। এখন কান্নাকাটি বন্ধ করো। আন্টি আমি কিচ্ছু জানি না। আমি শুধু শুনেছিলাম আপুর কারোর সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল। বলে ভুল হবে। ওই ছেলেটা হয়তোবা মানে আপনাদের ছেলে হয়তোবা ওকে পছন্দ করতো, কিন্তু আপু ওনাকে ভালোবাসেনি। আর কালকে আপনার ছেলে আপুর বিয়ের সময় যেতেই সবাই রেগে গিয়ে ওনাকে বাসা থেকে বের করে। তারপর কি হয়েছে আমি তো কিছুই জানি না। প্লিজ আন্টি, আপনারা আমাকে ছেড়ে দিন।
এ বাড়িতে আমি একা, কথা বললে তো হবে না মামনি। তোমার আব্বু একবার যা বললে সেটাই হয়, ওনার কথার নড়চড় করানোর সাধ্য আমার নেই। মেয়েটা অবাক হয়ে যাচ্ছে। ওর আব্বু মানে কার কথা ভদ্রমহিলা? প্রমি ফ্যাল করে ওনার দিকে তাকিয়েই রইল। মেয়েদের মাঝে খাবার নিয়ে এসে শায়লা বেগমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, উনি সকাল থেকে কিছু খাননি, কাল রাতেও কিছু খাননি ম্যাডাম, খাবারগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, তুমি খাবারগুলো রেখে যাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিচ্ছি। না না, আমি কিছু খাবো না, আমাকে বাসায় যেতে দিন। আপনারা আমাকে জোর করে কেন আটকে রেখেছেন? আমি কি অন্যায় করেছি তার শাস্তি আমাকে দিচ্ছেন? শায়লা বেগম খাবারগুলো প্রমির মুখের সামনে ধরলেই প্রমি খেতে না চাইলে এবার আফজাল সাহেব আরেক ধমক দিতেই প্রমি কেঁপে উঠল। তখন শায়লা বেগম ওনাকে বললেন, কি শুরু করলে তুমি? বাচ্চা মেয়ে ভয় পাবে তো, কেন বারবার ওর সাথে এরকম করছো? তুমি এখান থেকে যাও, আমি দেখছি ব্যাপারটা। মামনি, আমি কথা দিচ্ছি তোমার কোনো অসম্মান এ বাড়িতে হবে না। আমার কথা শোনো, তাহলে আমি বাসায় যেতে সাহায্য করব। তার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে পড়ো, তাহলে তো তোমাকে বাসায় যেতে দেওয়া হবে না। প্রমি ভাবতে আরম্ভ করলো, চুপচাপ খেয়ে নেওয়াটাই ভালো। ভদ্রমহিলার পাশে বসে থাকা লোকটা যে পরিমাণে বদমেজাজি, বারবার শুধু ধমকাচ্ছে। লোকটার ধমকে ওর হাতটা বেরিয়ে আসার উপক্রম, তাই চুপচাপ খেয়ে নেওয়াটাই ভালো। শায়লা বেগম আরও কয়েকবার বলতেই প্রতি খেতে লাগলো। এরই মাঝে ইমন রুমের মধ্যে ঢুকলো আর বলতে লাগলো, আব্বু আম্মু, ঈশানের জ্ঞান ফিরেছে। ভাই কারোর সাথে কথা বলছে না, ও চুপচাপ বসে আছে। তোমরা চলো, তোমাদের দেখলে ও কথা বলতে পারে। তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। না না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যেতে চাই না, আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। এই মেয়ে, তোমাকে বলছি না তুমি কোথাও যেতে পারবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার ছোট ভাইয়ের বউ হবে। তোমার বাড়ির লোকজন আমার ভাইয়ের সাথে যে বিহেভ করেছে তার তুলনায় তোমার সাথে এখনো কোনো খারাপ ব্যবহার করা হয়নি। তাই ভদ্রভাবে থাকো। ঈশানের জ্ঞান ফিরেছে, ও তোমাকে দেখলে তোমার সাথে কথা বলবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে এক্ষুনি আমাদের সাথে হসপিটালে যেতে হবে তোমাকে, আর কোনো কথা নয়, বুঝলে? ইমন, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ও তোমার জুনিয়র, ঠিক আছে, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ হবে। ভদ্রভাবে কথা বলো, আর কোনো কথা নয়। তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি, বললাম তো। তুমি বললে এই মেয়ে যাবে না, সবাই একসাথেই বেরোবো। মেয়েটাকে খাওয়ানো শেষ করে শায়লা বেগম মেয়েটার চুল আঁচড়ে ফ্রেশ করিয়ে ওকে নিয়ে বাইরে আসলো। মেয়েটা কিছুতেই যাবে না। তখন ইমন একটা হুঙ্কার দিতেই মেয়েটা ভয়ে চুপসে গেল আর কান্না করে দিল। শায়লা বেগম প্রথির চোখের পানি মুছে দিয়ে ওকে নিয়ে গাড়িতে উঠিয়ে বসালো। ঈশানের আম্মু এক হাতে ওকে কাঁধে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, মামনি, আমার ছেলে দুটো অনেক সাধনার ফল। আমার বিয়ের পর 5 বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো সন্তান ছিল না। তারপর আল্লাহর কাছে হাজার চাওয়ার পর ইমন হলো। তার 5 বছর পর আবার ঈশানের জন্ম হয়। এত কষ্টের সন্তানের গায়ে যদি কেউ ফুলের টোকাও দেয়, তাহলে বাবা মায়ের মনের কেমন অবস্থা হতে পারে ভাবছ? তার উপর তোমার পরিবারের মানুষ আমার ছেলের এই অবস্থা করেছে। তারপরেও আমরা কোনো রকম অস্বাভাবিক বিহেভ তোমার সাথে করিনি। তোমার ফ্যামিলি যেটা করেছে তার জন্য তোমাকে দায়ী করে লাভ নেই। তুমি আমার ছেলের ভালোবাসা, তোমাকে কষ্ট দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। আন্টি, আপনারা ভুল করছেন, আমি আপনাদের ছেলের ভালোবাসা নই। আপনারা ভুল করে প্রেমা আপুকে ভেবে আমাকে তুলে এনেছেন। আপনারা কেন বুঝতে চাইছেন না? আপুর বিয়েটা হয়ে গেছে, আর আপু যাওয়ার সময় আমাকে আপনার ছেলের কথা বলে গিয়েছিল। উনি যে আপুকে ভালোবাসেন সেটা শুনেছি আপুর থেকে, কিন্তু আমি এসবের কিছু জানি না, প্লিজ বিশ্বাস করুন। এবার আফজাল সাহেব কিছু একটা ভেবেই তারপর প্রমির দিকে তাকিয়ে বলল, তুমি হও আর তার বোন হও, তোমাকে দেখার পর আমার ছেলে শান্ত হবে আর স্বাভাবিক হবে। যতদিন পর্যন্ত না আমার ছেলে সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তোমার ফ্যামিলির সাথে আমরা ভদ্রভাবে কথা বলবো। কেন আমার ছেলের গায়ে হাত তুলেছি, সহজভাবে আমাদের সাথে তারা কথা বললে তো হলো, আর না হলে জোর করেই হোক
আর যেমন করেই হোক তোমাকে আমার ছেলের বউ হতেই হবে। আমি কাউকে বিয়ে করব না। আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো বলছি আমি এরকম কিচ্ছু করিনি, তারপরে আপনারা আমাকে জোর কেন করছেন? ঠিক আছে, তুমি কিছু করনি, আগে হসপিটালে চলো। তোমাকে দেখার পর ঈশানের প্রতিক্রিয়া কীরূপ হয় তারপর না হয় বাকি কথা বলা যাবে। মামনি, আমি তোমার মায়ের মতো। আমার একটা রিকোয়েস্ট, ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করো, একটু ভালোবেসে ওর সাথে কথা বলো, তাহলেই দেখবে ও স্বাভাবিক হয়ে যাবে। আমার বিশ্বাস ঈশান যখন বুঝতে পারবে তুমি সেই মেয়ে নও, তখন ঈশান ঠিকই দেখবে ও তোমাকে দূরে সরিয়ে দিতে চাইবে। তখন না হয় তুমি চলে যেও। না, আমি এখানে থাকবো না। আমি কিছুতেই থাকবো না। আপনারা কেন বুঝতে চাইছেন না? উনি আমার আপুকে ভালোবাসে না, তাহলে আমি কি করে? তোমরা দুজন দেখতে এক, তাই তুমি যেই হও না কেন তোমাকে আমার ছেলের সাথেই বাকিটা জীবন কাটাতে হবে। নিজেকে তৈরি করে নাও ওর সেবা করার জন্য। আর হ্যাঁ, তোমাদের বিয়েটা হবেই, আর এই বিয়ে কে আটকায় আমিও সেটা দেখে নিব। তোমার বাবা মা তোমাদের সামনে বসে এই বিয়েটা দেখে যাবে। প্রমি আফজাল সাহেবের কথা শুনে ভয়ে কান্না করতে লাগলো। আফজাল সাহেব আরেকটা ধমক দিতেই প্রতির কান্না থেমে গেল। প্রতিকে এক হাতে জড়িয়ে ধরে শায়লা বেগম ওকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো যেন প্রতি ওনার ছেলের সাথে একটু ভালোভাবে কথা বলে। ওরা হসপিটালে পৌঁছতেই মিডিয়ার লোকজন এসে ওদের ঘিরে ধরল। পুলিশ প্রোটেক্টর সাহায্যে সবাইকে সরিয়ে দেওয়া হলে প্রমিকে নিয়ে শায়লা বেগম গুটি গুটি পায়ে হেঁটে ওনার ছেলের সামনে আসলো। প্রথমে ঈশানের আব্বু আর ভাইয়া গিয়ে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও, শত কথা বললেও ঈশান কোনো কথার জবাব দিল না। তারপর যখন ঈশানের আম্মু কেবিনের ভিতরে গেল, ঈশান আম্মুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। তখন আম্মু হাজার কথা বলেও ঈশানকে কথা বলতে পারল না। ঈশান মাথা নিচু করে আছে। এরই মাঝে ডক্টর কেবিনে আসতেই আম্মু বলতে লাগলো, ডক্টর, আমার ছেলে কথা বলছে না যে, ওর কি কথা বলতে সমস্যা হচ্ছে? না না ম্যাডাম, তেমন কিছু হয়নি। আপনার ছেলে জ্ঞান ফেরার পর থেকে কোনো একটা মেয়ের নাম বলছিল। আপনারা যদি পারেন মেয়েটাকে নিয়ে আসেন, তাহলেই হয়তো বা উনি কথা বলবে। ডক্টর চলে যেতে এবার আম্মু ইমনের নাম ধরে ডাকলো আর ইশারায় বোঝালো মেয়েটাকে নিয়ে আসতে। ইমন প্রমির হাত ধরে জোর করে ওকে কেবিনের ভিতরে এনে দরজাটা আটকে দিয়ে ঈশানের সামনে এনে দাঁড় করালো। সাথে সাথেই ঈশান প্রমির দিকে তাকালো। ঈশান অবাকের চরম সীমানায় পৌঁছালো। ইমন প্রতীকে বলল ঈশানের সাথে কথা বলতে, কিন্তু প্রমি সেখানেই দাঁড়িয়ে রইল। ভাইয়া ধমক দিতেই প্রমি কেঁপে উঠল। ইচ্ছা না থাকার সত্ত্বেও গিয়েও ঈশানের পাশে বসলো। প্রমি ঈশানের দিকে তাকালো। আর কিছু বুঝে ওঠার আগেই ঈশান সবার সামনে প্রমির দু হাতে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরল। ঈশান বুকের সাথে প্রমির মাথাটা চেপে ধরে ওর মাথার চুলের ভাঁজে কয়েকটা চুমু দিয়ে বলতে লাগলো, জান, তুমি এসেছো। জানো আমার কতটা কষ্ট হয়েছিল তখন? তুমি আমাকে কেন ইগনোর করছিলে বলো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন আমাকে এমন করে দূরে সরিয়ে দিয়েছো তুমি? প্লিজ কলিজা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। এরকম কর্মকাণ্ডে প্রতি বেশ অনেকটা লজ্জা পেয়ে ভয়ে কুঁকড়ে গেল। ঈশান ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আম্মু আর আব্বু ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলে তখন ঈশান শুধু ওদের বলল, আমাদের একা থাকতে দাও প্লিজ। আমার পাখিটা আমার কাছে থাকলে আমি আর কোনো পাগলামি করব না। আমাকে ওর কাছে থাকতে দাও প্লিজ, তোমরা যাও। আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিল। ঈশান এখনও মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা চেষ্টা করলে ঈশান ওকে ছেড়ে দিল। তারপর মুখের দুই পাশে হাত রেখে প্রমির সারা মুখে কিস করতে লাগলো। প্রমি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি করছেন এসব? আপনি মোটেও ঠিক না, প্লিজ এরকম পাগলামি করবেন না। জান, আমার সব পাগলামি শুধু তোমাকে ঘিরে। ভালোবাসি বলেই এত বেশি পাগলামি করি জান পাখি। আপনি ভুল করছেন, আমার কথাটা শুনুন। আমার কিছু শুনতে হবে না সোনা পাখি, তুমি চলে এসেছো। এখন থেকে আমি ভালো হয়ে যাব, আর কোনো পাগলামি করব না। তুমি তো চাওই আমি পাগলামি না করি। তুমি শুধু আমাকে ভালোবাসো, তাহলেই দেখো আমি আর কোনো পাগলামি করব না।
প্রমিকে ঈশান কোনো কথাই বলতে দিল না। ঈশান নিজের মতো করে সবটা বলে গেল। ঈশান আবারও ওকে বুকের সাথে জড়িয়ে ধরতেই প্রমির কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো। ও বারবার ভাবছে এই মানুষটাকে কি করে ওর বোন এত বেশি ভালোবাসার পরও ফিরিয়ে দিল। আপু আসলেই দুর্ভাগা, না হলে মানুষটা ওকে এত বেশি ভালোবাসে আর তাকে এমন করেও ফিরিয়ে দিয়েছে। ঈশান প্রমিকে নিজের কাছে থেকে এক মুহূর্তের জন্য সরতে দিল না। অন্যদিকে মেয়ে এরকম হঠাৎ উধাও হয়ে যাওয়াতে প্রমির বাবা থানায় ডায়েরি করলো। তাই থানা থেকে ঈশানের আব্বু আর ভাইয়াকে ডাকা হলে ওরা গিয়ে থানায় দেখা করলো। থানার ওসি ঈশানের আব্বুকে দেখে বলতে লাগলো, আপনারা নাকি ওনাদের মেয়েকে আটকে রেখেছেন জোর করে। আফজাল সাহেব, আপনার থেকে তো এরকম কিছু আশা করা যায় না। আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে এরকম কাজ করবেন? ওনারা আমার ছেলের সাথে যা করেছে সেই ওর তুলনায় আমি অনেক কম করেছি। যদি সাহস থাকে তাহলে যেন আমার বাড়ি থেকে নিজের মেয়েকে নিয়ে যায়। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনার মেয়েকে তুলে এনেছি। আমার ছেলে সুস্থ হলে ওনার মেয়ের ছেলের সাথে বিয়ে দিব। এতে উনি যা করার করে নিতে পারে। আপনি এর মাঝখানে আসবেন না। এই বিষয় নিয়ে নাক গলানোর আমি মোটেও পছন্দ করব না। তাই আমি চাই না আপনি এর মধ্যে কথা বলেন। আপনি এই বিষয়ে চুপ থাকবেন। আপনার দিকটা আমরা দেখব। আফজাল সাহেবের এরকম রাগী আর জেদি কথা শুনে ওসি শুকনো ঢোক গিলল। তারপর টাকার কথা শুনে ওসির মুখটা চকচক করে উঠল। ওসি আফজাল সাহেবকে আশ্বস্ত করে তারপর প্রমির আব্বুকে কল করে জানালো যে ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আফজাল সাহেব জানে টাকা পেলে এরা পারে না এমন কোনো কাজ নেই। ঈশানকে 7টা দিন হসপিটালে থাকতে হলো। আর এই 7টা দিনেই প্রমি একটু একটু করে ঈশানের সাথে মিশতে মিশতে ওর প্রতি কেমন যেন অনুভূতি সৃষ্টি হয়েছে। প্রমির একটা দুর্বলতা কাজ করে ঈশানের জন্য। প্রমি যখন ঈশানকে নিজ হাতে খাইয়ে দেয় তখন মনে হয় কোনো বাচ্চাকে গাইড করছে। ঈশান একদম বাচ্চাদের মতো ওর সব কথা শোনে। প্রথম এসব প্রতির কাছে বিরক্ত লাগলেও পরবর্তীতে আর ঈশানকে সত্যটা বলার চেষ্টা করেনি যে ও প্রেমা নয় প্রতি। ঈশান ঘুমোতে গেলেও প্রমির হাতটা ধরেই ঘুমোয়, যেন ওকে কেউ কেড়ে নিয়ে যাবে। প্রমি মানুষটার এরকম পাগলামি আর ভালোবাসা দেখে অবাক হয়ে যাচ্ছে। ওর আপু কিনা এত বাজে একটা কাজ কিভাবে করতে পারলো। ছেলেটা ওর আপুকে একতরফাভাবে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর তাকে প্রেমা আপু এমন করে ফিরিয়ে দিল। তার উপর ছেলেটা 3টা বছর মেয়েটার পিছনে পড়ে থাকার পরও নাকি ওর আপু কোনো সাড়াই দেয়নি। প্রেমা প্রতীকে ওর বিয়ের আগের দিন রাতে বলেছিল এই ছেলেটা ওকে কতটা ভালোবাসে। ও আব্বুর কথায় অবাধ্য হতে পারবে না, তাই বিয়েটা করে নিচ্ছে। প্রেমার যেদিন বিয়ে হয়ে যায় সেদিনই ঈশানের অ্যাক্সিডেন্ট হওয়ার পর গিয়ে ওরা প্রতীকে তুলে আনে। তার 2 দিন বাদেই প্রমি আপুর সাথে যোগাযোগ করেছিল। তখন প্রেমা বলেছিল, আমি তোকে বলেছিলাম না ওই ছেলেটা আমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি রে, পারলে ওকে একটু আগলে রাখিস। আপু, আমি তো সে নই যাকে ও ভালোবাসে। তুমি কেন এরকম করতে গেলে বলো তো? সেটাকে নিয়ে পালিয়ে যেতে, তারপর আব্বু আম্মু আস্তে আস্তে মেনে নিত। আমি জানি না কেন ওকে ভালোবাসতে পারিনি, তবে আব্বু আম্মুর কথাটাও ফেলতে পারিনি। আমি ওকে বারবার বারণ করার সত্ত্বেও ও আমাকে ভালোবেসে গেছে। ওর ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি। বোন, তুই তো ওই বাড়িতে আছিস, আমি বলি কি তুই ওকে একটু ভালোবাসার চেষ্টা কর, তাহলে ছেলেটা আমার কথা ভুলে যাবে। দেখিস আমাদের মাঝে তেমন কোনো তফাৎ নেই, তাই ও তোকে চিনতে পারবে না। আমি ভেবেই তোকে বলছি বোন। আপু, আমি এরকম একটা প্রতারণা করতে পারবো না। মানুষের ভালোবাসাটা দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি। একটা মেয়েকে একটা ছেলে কতটা ভালোবাসতে পারে ওনাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। আমি জানতাম ওর আব্বুর ক্ষমতা কতটুকু, ওরা যে দেশে আসতে পারে কিংবা সব জানার পর এরকম কিছু হতে পারে আমি আগেই আন্দাজ করেছিলাম। ওরা ভুল করে তোকে তুলে নিয়ে গেছে। আব্বু আম্মু চাইলেও আর কিচ্ছু করতে পারবে না। তুই কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। এখন তুই ওদের হাতের মুঠোয়, যতদিন পর্যন্ত না ওরা চাইবে ততদিন তুই বাসায় আসতে পারবি না। আমি তোকে বরাবরই বলবো তুই একটু ঈশানকে ভালোবাসার চেষ্টা করিস। একবার ভালোবাসতে পারলে দেখবি সবটা ঠিক হয়ে যাবে। প্রথমে একটু বিরক্ত লাগলেও একটা সময় ওর ভালোবাসাই তোকে ভালোবাসতে বাধ্য করবে প্রমি। কিন্তু আপু,
আর কোনো কিন্তু নয় বোন, আমি রিকোয়েস্ট করছি, ঈশান তোকে চিনতে পারেনি, তুই ওকে ভালোবাসার চেষ্টা কর। সত্যি বলতে এমন ভালোবাসা সবার কপালে জোটে না। আমি ওর এতটা কাছ থেকেও যেটা বুঝতে পারিনি। কিছু বলার আগেই আব্বু আম্মু আমার বিয়েটা অন্য কোথাও দিয়ে দিল। প্রমি আপুর কথাতে সেদিন ভেবেছিল যে ঈশানকে আর এই বিষয়টা জানাবে না, ও প্রেমা নয়। আর ঈশান প্রমিকে প্রেমা ভেবেই হয়তোবা ভালোবাসবে। ঈশানের পাগলামিটা দিন দিন বেড়েই যাচ্ছে। প্রমিকে ও এক মুহূর্তের জন্য চোখের সামনে থেকে যেতে দিবে না। সব সময় কেমন চোখে চোখে রাখবে, বাচ্চাদের মতো করে আগলে রাখবে। প্রমির প্রথম প্রথম এই বিষয়টা খারাপ লাগলেও এখন আর তেমন বিরক্ত লাগে না। অষ্টম দিনের মাথায় ঈশানকে বাসে আনা হলো, সাথে প্রমিও আসলো। প্রমি ঈশানকে বুঝতে দিল না ও সেই মেয়েটা নয় যাকে ঈশান ভালোবাসে। ঈশানের প্রথমে সন্দেহ হয়েছিল যে মেয়েটা কি সত্যিই প্রেমা, যে কিনা ওকে 3টা বছর ঘুরিয়েছে আর বিয়ের আসরে থেকে ওকে ওরকম করে রিজেক্ট করে দিল। বাসায় আসার পর ঈশান প্রমির সাথে নিজের সব গল্প জুড়ে দিয়েছিল। প্রমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিয়েছে। অন্যদিকে ঈশানের আব্বু আর ভাইয়া এদেশে সব কিছু সেরে ফেলেছে। ওরা বিয়ের পর প্রমিকে নিয়ে দেশের বাইরে চলে যাবে। প্রমি এসব জানার পর কান্নাকাটি করে বলেছে আব্বু আম্মুকে ছেড়েও কোথাও যেতে পারবে না। ঈশান এই বিষয়টা জানে না, তারপরও প্রমি ওকে একটা বারও বলেনি। ওকে সবাই জোর করে এখানে আটকে রেখেছে। ও বলেছে ঈশানের অ্যাক্সিডেন্টের কথা শোনার পরই এখানে এসেছে, আর ঈশানের পাগলামির কারণে আর যেতে পারেনি। ঈশান কেন জানি মানতে পারছে না যে মেয়েটা ওকে প্রতিনিয়ত রিজেক্ট করেছে, সে হুটহাট করে এতটা পরিবর্তন হলো কী করে। অন্যদিকে সেদিন হসপিটালে প্রমিকে দেখার পর মেহেদি আর শুভ ঈশানের ভাইয়ের সাথে কথা বলতে গিয়েছিল। তখন ইমন বলেছিল, এই মেয়েটা কোথাও একটা যাচ্ছিল এক ভদ্র মহিলার সাথে, তখন আমি ওকে রাস্তা থেকে উঠিয়ে এনেছি। তাহলে ভাই আমি বলবো আপনি ভুল করছেন। এটা প্রেমা নয়, যে মেয়েকে ঈশান ভালোবাসতো প্রেমা সেদিনই বিয়ে হয়ে গিয়েছে। আর এটা ওরই যমজ ছোট বোন, একই রকম দেখতে, ওদের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই বলছে কি আপনার ভুল হচ্ছে। আমি এত কিছু জানতে চাই না, আমার ভাই এখন ভালো আছে, এটাই আমার কাছে সবচেয়ে বড়। এই বিষয়টা তোমরাও আর ঈশানকে কখনো বলবে না। ঈশান এখন ভালো আছে, হ্যাপি আছে মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে আমাদের কারও জানার দরকার নেই, তার সাথে আমার ভাই ভালো আছে আর থাকবে, এটাই বড় কথা, বুঝলে? তোমরা যদি বন্ধুর ভালো চাও তাহলে মুখ বন্ধ রাখবে, আশা করি, বুঝেছো? কিন্তু ভাইয়া ঈশান যখন জানতে পারবে মেয়েটা প্রেমা নয় যাকে ঈশান ভালোবাসতো, তখন কি হবে? আর মেয়েটাই যদি বলে দেয় ও প্রেমা নয় প্রমি? এমন কিছু হবে না। ঈশানের ভালোবাসাটা দেখেছো, ও কেমন করে মেয়েটাকে আপন করে নিয়েছে। মেয়েটাও এখন একটু একটু করে মানিয়ে নিতে শুরু করেছে। তাহলে তোমাদের কিংবা আমাদের সমস্যা হওয়ার তো কোনো কথা নয়, তাই না? ঈশান ওকে নিয়ে ভালো থাকুক না। মেয়েটার যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আর হওয়ার সম্ভাবনাও দেখছি না। মেয়েটা প্রথমে বারণ করলেও এখন ঈশানের সাথে দিব্যি মানিয়ে নিয়েছে। তাই আমার রিকোয়েস্ট, এই নিয়ে আর কোনো কথা নয়, ঠিক আছে? মেহেদি আর শুভকে ইমন ভাইয়া বারণ করেছিল এই বিষয়টা ঈশানকে কখনো বলতে। অন্যদিকে ঈশানের মাঝে মাঝে কেমন যেন সন্দেহ হয়, প্রেমা কয়েকটা দিনে এতটা চেঞ্জ হলো কি করে। ঈশান বিষয়টা বারবার জিজ্ঞেস করার পরও প্রমি উত্তরটা ঈশানকে দেয়নি। আর প্রমির মন খারাপ দেখে ঈশানও তেমন কিছু জিজ্ঞেস করেনি। প্রমি ঈশানের প্রশ্ন থেকে বাঁচতে বলেছে সেদিন ওর অ্যাক্সিডেন্টের কথা শোনার পর ও ছুটে এসেছিল, বিয়েটা করেনি। প্রমির কথাগুলো শোনার পর ঈশানের মনে হয়েছে মেয়েটা ওকে ভালোবাসে। হসপিটাল থেকে আসার পর ঈশান প্রমির সাথে কিছুক্ষণ কথা বলে। তারপর যখন ঘুমিয়ে পড়ে তখন প্রমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঈশানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রমি ভাবছিল, আপু কি করে পারলো এরকম একটা মানুষকে এতটা কষ্ট দিতে? ছেলেটা ওকে কত ভালোবাসে, আর ওকে না ছেলেটাকে শুধু কষ্ট দিয়েছে। আসলে ওর চোখ দুটো বন্ধ হয়ে গেছিল, নাহলে এত ভালোবাসার পরেও কেউ কাউকে ফিরিয়ে দেয়? কথাগুলো ভেবেই প্রমি ওর জন্য বরাদ্দকৃত রুমে এসে নিজেও শুয়ে পড়ে। ঈশানের পাশের রুমটাই প্রমির। আব্বু আম্মু বলে দিয়েছে ঈশান যখনই ওকে ডাকবে তখনই যেন ওরা আশেপাশে থাকে। আর প্রমির এখন যেন ঈশান অভ্যেসে দাঁড়িয়েছে। ঈশানের দিকে খেয়াল রাখাটা প্রথম 2-3 দিন ওকে দিয়ে জোর করে করানো হলেও একটা সময় ও সবটা নিজেই করেছে।
বিকেল হতেই ঈশানের ঘুম ভাঙে আর প্রমিকে দেখতে না পেয়েই ও চিৎকার করে। মেয়েটাকে ডাকতে আরম্ভ করে দেয়। কয়েকবার চিৎকার করে প্রেমা বলে ডাকতেই প্রমি দৌড়ে ঈশানের সামনে এসে দাঁড়ায় আর বলে, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন ঈশান? আমি তো রুমে গেছিলাম, তুমি ঘুমাচ্ছিলে বলে। কখন উঠলে তুমি? জান পাখি, তুমি কোথায় গিয়েছিলে? খলিচা, তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার কতটা ভয় লাগে। তোমাকে তোমাকে বলেছি না তুমি সবসময় আমার রুমে থাকবে। কোথায় যাবে? কোথাও যাবে না। প্রমি ঈশানের পাশে বসলো। ঈশান ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ চুমু দিল। প্রমি ঈশানকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আছি রে বাবা, কোথাও যাচ্ছি না। তোমাকে রেখে কোথায় যাব বলো? তুমি খামোকা টেনশন কর। এবার ফ্রেশ হয়ে নাও, দুপুরে খাবারটা তোমাকে খাইয়ে দিই। না না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো কলিজা। ঈশান কথাগুলো বলেই প্রমিকে বুকের মাঝে জড়িয়ে ধরল। মেয়েটা ঈশানের বুকেই পড়ে রইল আর একটা সময় নিজেও মনের অজান্তেই ঈশানকে দুই হাতে জড়িয়ে ধরল। এমন করে পুরো একটা মাস কেটে গেছে। এই একটা মাস প্রমির আব্বু আম্মু অনেকবার চেষ্টা করেছে প্রমিকে বাসায় ফিরিয়ে নেওয়া যাওয়ার। অনেকভাবেই আইনে দ্বারস্থ হয়েছে, কিন্তু ঈশানের গায়ে হাত তোলার কারণে উল্টো ওরাই মামলা দিয়ে রেখেছে। আর ঈশানের আব্বু বলেছে সাধ্য থাকলে যেন ওনার মেয়েকে বাসা থেকে নিয়ে যায়। প্রমি নিজেই যেতে চায়নি। কয়েকদিন যেতে না যেতেই ওর আব্বু আম্মুকে ফোন করে বলে দিয়েছে ঈশান সুস্থ হলেই ওদের জানিয়ে চলে আসবে। আর এখানে প্রমির কোনো অসুবিধা হচ্ছে না। ঈশানের সাথে ওরা যে অন্যায়টা করেছে তাতে এটা ওর প্রাপ্য ছিল। কথাগুলো শোনার পর প্রেমার আব্বুর মনে হয়েছে উনি যেটা করেছে সেটা আসলেই ভুল করেছে। এই একটা মাসে প্রমি ঈশানের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে। ঈশান এতটা পরিমাণে মেয়েটাকে না জেনেই ভালোবেসেছে যেটাতে ও ভুলেই গেছে এই ছেলেটা ওকে নয়, ওর আপুকে ভেবে ভালোবাসছে। অন্যদিকে ঈশান ভেবেই নিয়েছে মেয়েটা প্রেমা, তাই ওকে সবসময় চোখে হারায়। ঈশানের আব্বু আম্মুকে বলেছে ওদের বিয়েটা খুব শীঘ্রই হবে। ঈশানের আম্মু ওর আব্বুকে বুঝিয়েছে যেন ওদের দিক থেকে প্রমির আব্বু আম্মুর আমার সাথে কথা বলে নিবে। আর রাগ অভিমান জেদ করে তো একটা নতুন সম্পর্ককে ওরা তিক্ততায় পরিণত করতে পারে না। আম্মুর জোড়াজুড়িতে আব্বু অনেক ভেবেছে ছেলের হবু শ্বশুরবাড়ির সাথে রাগ করে থেকে কি হবে, তাই উনি নিজেই গিয়েছিল প্রেমাদের বাসাতে। আফজাল সাহেব যখন বলল ওদের সাথে আত্মীয়তা করতে চাই তখন প্রমির আব্বু চুপ করেছিল। তখন ঈশানের আব্বু বলেছিল, শোনেন, যেটা হওয়ার হয়ে গেছে। এত কিছুর পর আমি শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে সবটা ভুলে যেতে চাই। আপনিও জানেন আমার ক্ষমতা কতটুকু। আপনাদের মেয়েকে আমার ছেলে অনেক আগে থেকেই ভালোবাসত। আপনার মেয়ের কোনো সমস্যা নেই, ও এখন সবটা মানিয়ে নিতে পারবে। তাই আশা করি আপনারা এর মাঝে বাধা হবেন না। আপনাদের মেয়ে বললেই বিষয়টা জানালাম। এত কিছুর পরও আমাদের পক্ষ আপনাদের সাথে কোনো ধরনের মিসবিহেভ করা হয়নি, সেটা কিন্তু আপনাদের অনেক। শাইলা বেগম স্বামীর হাতের উপর হাত রেখে তাকে থামিয়ে দেয় আর কথা বলতে বারণ করেন। ঈশানের আব্বু আর তেমন কিছুই বলেনি, সেদিন চলে এসেছিল। আসার সময় ইমন বলেছিল, আব্বু তুমি এত সহজে এদের মাফ করে দিলেও আমি এই ছেলেটাকে তো মাফ করব না। যে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে আমি তার ওই হাত আস্ত রাখবো না। ও সাহস হলো কি করে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? মাথা গরম করলে চলবে না ইমন, বিয়েটা আগে হয়ে যেতে দাও। ওর অবস্থা আমি টাইট করে ছাড়বো। ছেলেটার প্রতি আমারও কম রাগ নেই। ঈশান তোমার ভাই হওয়ার আগে আমার ছেলে, তাই রাগটা সেক্ষেত্রে আমারও কোনো অংশে কম নয়। সেদিন ওরা বাসায় আসার পর ঈশানের সাথে কথা বলার জন্য গিয়ে দেখে প্রমি ঈশানের পাশে বসে আছে। ঈশান মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে আর মেয়েটা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঈশান বাচ্চাদের মতো করে হাজারটা কথা বলছে আর প্রমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। তারপরও আব্বু আর ভাইয়াকে রুমে ঢুকতেই প্রমি ঈশানকে রেখে উঠে দাঁড়ায় আর সেখান থেকে বেরিয়ে যায়। ঈশান উঠে বসতেই এবার আব্বু বলতে লাগে, ফাইনালি আমার কলিজার টুকরাটা সুস্থ হয়ে গেল। এখন কি করবে ভাবছো আব্বু? আব্বু তেমন কিছু ভাবিনি, আগে প্রেমাকে বিয়েটা করে নেব, তারপর না হয়। বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না।
আমরা সব ঠিক করেই এসেছি। আজকে আমরা প্রেমার আব্বু আম্মুর সাথে কথা বলে এসেছি, ওদের আর কোনো আপত্তি নেই। আমি ভাবছিলাম তোমাকে বিয়ের কথাটা বলবো। আমি খুব শীঘ্রই ওকে নিজের করে নিতে চাই। আব্বু, আমি ওকে ছেড়ে থাকতে পারি না, সেটা তোমরা ভালো করে জানো। আব্বু ঈশানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আব্বু আম্মু বিষয়টা এত সহজে মেনে নিয়েছে ঈশান ভাবতেও পারেনি। ঈশান ভেবেছিল প্রেমাকে আগেই নিজের মনের কথাগুলো বলে রাজি করাবে, তারপর আব্বু আম্মুকে এখানে আসতে বলবে। ওরা আসার পর প্রেমাকে ওদের সামনে এনে সারপ্রাইজ দিবে। কিন্তু ঈশান নিজে সারপ্রাইজড হয়ে গিয়েছিল, যার জন্য ঈশানের এরকম করে প্রেমাকে হারাতে হয়েছে। আর আজকে যাকে নিজের ভালোবাসা মনে করে জোর করে কাছে রেখে দিয়েছে, সে ওর ভালোবাসা নয়। কথা জানতে পারলে ঈশান কতটা কষ্ট পাবে সেটা নিয়ে আব্বু আর আম্মু ভয়ে আছে। অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে প্রমি সব কিছু শুনল। সব শোনার পর ওর বুকের ভিতরটা ধপ করে উঠল। ও তাড়াহুড়ো করে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর আপুকে কল করে বিষয়টা জানালে তখন ওর আপু কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তাহলে তুই কি করতে চাইছিস? বিয়েটা কি করবি নাকি পালিয়ে আসবি ভেবছিস? জানি না কি করব, তবে তুমি যেটা করেছো সেটা অন্যায় ছিল। সে অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে আমাকে। আমি জানতাম না তোমরা এরকম একটা কাজ করেছো, নাহলে অনেক আগেই বলে দিতাম ছেলেটাকে। কিন্তু ওর পাগলামিতে আমি বলতে পারিনি। ও যাকে ভালোবাসে আমি সে নই। ছেলেটা তোকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? এমন ভালোবাসাটা কজনের ভাগ্যে জোটে বল? তুই আর না করিস না বোন, বিয়েটা করে নে। ঈশান তোকে অনেক ভালোবাসবে। অন্যদিকে আব্বু আর ভাইয়া ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলে রুম থেকে বেরিয়ে যেতেই রুমে বসে থাকতে ভালো লাগলো না ঈশানের। ঈশান প্রমিকে কয়েকবার ডাকলে মেয়েটা দৌড়ে ওর রুমে আসলো আর ঈশানের পাশে বসে বলল, ঈশান, আবার কি হলো? তুমি চিৎকার করছো কেন? তোমাকে না আমি বলেছি আমি তোমাকে রেখে কোথাও যাব না। এত ভয় পাচ্ছ কেন? ঈশান প্রমির মুখোমুখি হলো, তারপর ওর চোখের দিকে তাকিয়ে বলল, জান পাখি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি আব্বু আম্মু তোমাকে এখানে জোর করে রেখেছে? বলো আমাকে। হঠাৎ এরকম কথা কেন বলছো ঈশান? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। নাহলে কি এখানে থাকতাম বলো? যে মেয়ে নিজের ইচ্ছে ছাড়া কিছু করে না তাকে জোর করে কেউ আটকে রাখতে পারে না। ঈশান, তোমার মাথায় এসব কথা কেন আসছে? জানি না, হঠাৎ মনে হলো। আচ্ছা, তুমি কি বিয়েটা করার জন্য রাজি জান পাখি? পরবর্তীতে তোমার মনে হবে না তো তুমি একটা সাইকো ছেলেকে বিয়ে করছো, যে সবসময় তোমাকে চোখে হারায়, তোমাকে এই বাড়িতে জোর করে সবাই আটকে রেখেছে। পরবর্তীতে তুমি আবার আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না তো সোনা পাখি? প্রমি কোনো কথা বলতে পারল না, উঠে ব্যালকনিতে চলে গেল। ঈশান গিয়ে প্রমির পিছনে দাঁড়ালো, তারপর ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আর গলায় মুখ ডুবিয়ে দিল। ঈশান প্রমির পেটের উপর দুই হাত রেখে স্লাইড করতে মেয়েটা কেঁপে উঠল। ঈশানের হাতটার উপর নিজের হাত জোড়া চেপে ধরে ঠোঁট জোড়া কামড়ে ধরে ঈশানের স্পর্শটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। একটা সময় ঈশান প্রমির বুকের উপর ওঠানামার গতিতে বুঝতে পেরে ওকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল। এখনই এখান থেকে না গেলে এই মুহূর্তে যে ভুল কিছু একটা হয়ে যাবে ঈশান বুঝতে পেরেই প্রমিকে ছেড়ে দিল। ঈশান অসুস্থ থাকার কারণে এতদিন বাসা থেকে বের হতে পারেনি। সুস্থ হতেই ঈশানের বন্ধুরা ওকে নিয়ে বাইরে বেরোতে শুরু করেছে। একদিকে প্রমির এই কয়েকটা দিনে বুঝতে পেরেছে না চাইতেও ওর ঈশানকে বিয়ে করতে হবে। এতে ঈশান হয়তোবা কখনো জানতেও পারবে না এই মেয়েটা ওর সেই ভালোবাসা নয় যার জন্য ওকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে। ঈশানের আম্মু বেজায় পরিমাণে হ্যাপি, ছোট ছেলের বউকে পেয়ে গেছে। আর এত ভালো আর নম্রভদ্র মেয়ে কিনা ওনার ছেলেকে ভালোবাসে, কথাগুলো ভেবেই উনি নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছে। আর প্রমি শায়লা বেগমকে বলে দিয়েছে বিয়েতে ওর কোনো আপত্তি নেই। আর এতেই ঈশানের মনে সন্দেহের বাসা বেঁধেছে। যে মেয়েটা ওকে বারবার রিজেক্ট করছিল সে এত সহজে কি করে বিয়েতে রাজি হয়ে গেল। প্রতিদিনের মতো আজকে সকলেই ঈশান ঘুম থেকে উঠে আর প্রমিকে ডাকেনি। ব্যালকনিতে রিং ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে প্রমি রুমে এসে ঈশানকে না দেখে ওয়াশরুমে গিয়ে দেখলো সেখানেও ঈশান নেই।
তারপর তাড়াহুড়ো করে ব্যালকনিতে এসে দেখলো ও দাঁড়িয়ে আছে। প্রমি গিয়ে ঈশানের পাশাপাশি দাঁড়ালো। ঈশান একবার মেয়েটার দিকে তাকাতেই ওর এলোমেলো চুলগুলো ঈশানের মুখে আছড়ে পড়ল। ঈশান আর তাকালো না মেয়েটার দিকে। এবার প্রমি চুলগুলো ঠিক করে নিয়ে বলল, ঈশান, কি হয়েছে? আজ সকালে উঠে আমাকে ডাকলে না যে একবারের জন্য? এখানে এসে দাঁড়িয়ে আছো যে? শরীর খারাপ করছে তোমার? কথাগুলো বলেই প্রমি ঈশানকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে তারপর ওর গালে কপালে হাত দিয়ে দেখতে লাগলো ও ঠিক আছে কিনা। ঈশান প্রমির একটা হাত দুই হাতের মুঠোয় নিল, তারপর কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। প্রমি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিতেই ঈশান বলতে লাগলো, আমি তোমার সাথে বড্ড বেশি পাগলামি করি না চান পাখি? তোমার এসব বিরক্তিকর লাগে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। ভালোবাসি যে, তাই পাগলামিটা এসেই যায়। ভালোবাসা তো 3টা বছরের, এত সহজে ভুলে যাই কি করে? এখন যদি ভুলে যাই তাহলে তুমিও ভাববে যে আমি হয়তোবা আর আগের মতো তোমাকে ভালোবাসি না। আমি কিন্তু একবারের জন্য বলিনি যে তুমি পাগলামি কেন করো। তুমি যেমন আছো তেমনই থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। কোন মেয়ে না চাইবে তাকে কেউ এমন করে ভালোবাসো? প্রত্যেকটা মেয়েই চায় এরকম করে তাকে কেউ এত বেশি ভালোবাসো, যার জন্য সে সবসময় ওই মানুষটার কাছেই থাকবে আর ওই মানুষটাকে নিজের করে নিতে পারবে। আব্বু আর ভাইয়া বিয়ে তোড়জোড় শুরু করতে চাইলেই ঈশান ওদের বাধা দেয়, বলে আর কয়েকটা দিন যাক, তারপর ও নিজে থেকেই জানাবে। ইমন ভাইয়া শেষ পর্যায়ে ওই ছেলেটাকে খুঁজে বের করতে সফল হয়েছে। প্রথমে তো ওই বখাটে ছেলেগুলোকে ধরে ইচ্ছে মতো পিটিয়েছে, তারপর হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, কারো 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 হাত পা ভেঙে ঝুলিয়ে দিয়েছে। আর শেষ পর্যায়ে যে ছেলেটা অর্থাৎ প্রেমার খালাতো ভাই ঈশানকে আঘাত করেছিল, সেই ছেলেটাকে ইমন গর্ত থেকে টেনে বের করেছে। প্রমির সাথে ঈশান কথা বলেছিল, এমন সময় ভাইয়ার নম্বর থেকে কল আসলো। ঈশান ফোনটা রিসিভ করতেই ভাইয়া ওকে বিষয়টা জানালে তখন ঈশান বলল, ভাইয়া তুমি ওর গায়ে হাত দিও না, আমি ওর সাথে কথা বলবো। ভাই তুই কি বলছিস? ছেলেটা তোকে এমন করে মেরেছে আর আমি কি আস্ত রাখবো? তুই একবার শুধু আয়, আমি ওর গায়ে হাত দেব না। ঈশান প্রমির একটা হাত ধরল। প্রমি অবাক চোখে ওর দিকে তাকাতেই ঈশান বলল, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে সেই ইচ্ছা পূরণ করতে হচ্ছে। আর ভয় পেও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। প্রমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ঈশান বাইকে করে প্রমিকে নিয়ে তারপর 15 মিনিটের মাথায় একটা বাসার সামনে এসে থামলো। বাসাটার দিকে তাকিয়ে প্রমি অবাক চোখে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান কিছু বলার আগেই প্রমি প্রশ্ন করে বসল, ঈশান এখানে নিয়ে আসলে যে? আগে ভেতরে চলো, তারপর সবটা নিজেই দেখতে পাবে। ঈশান প্রমির একটা হাত ধরল। ও যেদিন বাসা থেকে ঈশানের বাসাতে থাকে সেদিন থেকে ঈশান ওকে বলেছিল সব সময় শাড়ি পরতে। ঈশানের কথাগুলো প্রথমে বিরক্তি লাগলেও পরবর্তীতে শায়লা বেগমের কথাতেই ইমন প্রমির জন্য এক গাদা ঈশানের পছন্দের শাড়ি এনে দেওয়া দিয়েছিল। প্রমি তখন থেকেই শাড়ি পরে, আজকেও তেমন শাড়ি পরেছে, সব কিছু ম্যাচিং করা, যেটা ঈশান বরাবর পছন্দ করে। ঈশান প্রমির হাত ধরে ওকে বাসার ভিতরে নিয়ে আসলো। ডাইনিং রুমের প্রবেশ করে দেখলো ঈশানের ভাইয়া আর আব্বু দাঁড়িয়ে আছে। প্রমির আব্বু আম্মু বসে আছে, ওনাদের থেকে দূরে প্রেমা দাঁড়িয়ে আছে। ঈশান প্রেমার দিকে তাকাতেই প্রমি বেশ খানিকটা ভয় পেয়ে গেল ওর আব্বুকে দেখে। ঈশান প্রমির হাতটা ছেড়ে দিল। তখন ইমন বলতে লাগলো, ভাই তুই আমাকে বারণ করলি কেন ওকে মারতে? এই হারামিটার কত বড় সাহস, ও তোর গায়ে হাত দিয়েছে। তুই সেদিন বলেছিলি না ও তোকে টাচ করে অনেক বড় ভুল করেছে, আজকে সেই ভুলের মাসুল ওকে দিতে হবে। ও বুঝতে পারবে সেদিন না জেনে কত বড় ভুল করেছিল। ছেলেটা ভয়ে চুপসে গেছে। ভাইয়া কথাগুলো বলেই বাইরের দিকে চলে গেল। তারপর একটা হকি স্টিক হাতে এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ঈশান গিয়ে ভাইয়াকে আটকে দিল আর বলল, কাউকে ভাইয়া আঘাত করা কিংবা কষ্ট দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়, সেটা আমার ছিল না। আমি না জেনেই প্রেমাকে ভালোবেসেছিলাম। প্রেমা আমাকে ভালোবাসতে পারেনি, তার জন্য আমাকে রিজেক্ট করেছিল। ভালোবাসাটা কোনো ছেলে খেলা নয়,
আমার প্রতি হয়তোবা ওর কোনো অনুভূতি ছিল না, তাই ভালোবাসতে পারেনি। এর মাঝে ওকে টেনে নিয়ে লাভ কি? তুই কি বলছিস? ওরা তোর গায়ে হাত দিয়েছে আর ওদের এমন করে ছেড়ে দিব? দেখ ভাই, তুই আমাকে বারণ করেছিস বলেই এতক্ষণ কিচ্ছু বলিনি। তাই বলে যে এই ছেলেটাকে ছেড়ে দেবো সেটা কি করে ভাবছিস তুই? হ্যাঁ, সব কিছু রাগ আর জেদ দিয়ে দেখলে হয় না ভাইয়া, ভালোবাসা দিয়ে দেখলে জীবন অনেক সুন্দর। তুমি ওকে ছেড়ে দাও। প্রমির বাসার সবাই অবাক হলো ঈশানের কথা শুনে। অন্যদিকে প্রমি ঈশানের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। ভাইয়াকে সরিয়ে দিয়ে ঈশান ছেলেটার সামনে এসে ওর কাঁধের উপর হাত দিয়ে ওকে ইশারা করলো চলে যেতে। ছেলেটা দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশানের কর্মকাণ্ড দেখে আব্বু আর ভাইয়ের সবাই অবাক হলো। ঈশান প্রমির হাতটা ধরে ওর আব্বু আম্মুর সামনে এনে দাঁড় করালো। প্রমির আব্বু আম্মু দাঁড়িয়ে গেল। ঈশান একবার প্রেমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। প্রেমার পাশে ওর হাজবেন্ড দাঁড়িয়ে আছে। ঈশান আবার প্রমির দিকে তাকিয়ে আবারও ওর আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, আন্টি আঙ্কেল, না জেনে আপনার মেয়েকে আমি ভালোবেসেছিলাম। যখন ওকে জানিয়েছিলাম ভালোবাসি, তখন প্রেমা আমাকে মেনে নিতে পারেনি। আর সেদিন আমাকে বলেছিলেন আমার যোগ্যতা নেই আপনার মেয়েকে ভালোবাসার। সত্যি কি তাই? আমি আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা রাখি না আঙ্কেল? ভালোবাসা যোগ্যতা দিয়ে হয় কিনা আমার জানা নেই। আমার সাথে আপনারা যেটা করেছেন তার জন্য আমি আপনাদের কাউকে দায়ী করছি না। এটা আমার পাওনা ছিল, আর কিছুটা ভাগ্যে ছিল, আর বাকিটা আমার কর্মফল। না জেনে এমন একজনকে ভালোবেসেছিলাম যে আমার কোনো অনুভূতি বোঝেনি। আব্বা আম্মু আর ভাইয়া আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আব্বা আম্মু অনেক সাধনা করে আমাকে পেয়েছিল। আব্বা আম্মু অনেক সাধনার পর আমাদের পেয়েছিল। কখনো আমাদের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। তাদের ঘুম হারাম হয়ে যাবে। আর সেখানে আপনার লোকগুলো আমার গায়ে হাত দিয়েছিল। তারপরেও ওরা আপনাদের সাথে তেমন কোনো মিসবিহেভ করেনি, শুধু প্রেমার আব্বু আম্মু বলে। প্রেমা আর প্রমি দুজনেই ঈশানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। প্রমি এখন বুঝতে পারছে যে ঈশান হয়তোবা এতদিনেই জেনে গেছে ও প্রেমা নয় প্রমি। এবার ঈশান প্রমির হাতটা ছেড়ে দিয়ে বলতে আরম্ভ করলো, আঙ্কেল আন্টি, জোর করে আমি কিছুই পেতে চাই না। জোর করে আপনার মেয়েকে আমি আটকে রেখেছিলাম নিজের মনকে শান্ত করতে। আর যখন নিজেকে শান্ত করতে পেরেছি, তখন জানতে পেরেছিলাম নিজের কাছে যাকে জোর করে আটকে রেখেছি সে প্রেমা নয়। যাকে আমি ভালোবাসতাম আর যে আমাকে ঘৃণা করতো সে মেয়েটা ও নয়। তাছাড়া কাউকে জোর করে আটকে রাখাটা একটা বোকামি। মানুষকে আটকে রাখা গেলেও কখনো মনটাকে আটকে রাখা যায় না। আপনার মেয়ে হয়তো বা আমার সাথে ছিল, কিন্তু তারপরেও কখনো প্রকাশ করেনি ও প্রেমা নয়। প্রথমে বুঝতে না পারলে পরবর্তীতে ও ঠোঁটে নিচে তিলটা না দেখতে পেয়ে শিওর হয়েছিলাম ও প্রমি। যে মেয়েটা আমাকে 3টা বছর যাবৎ ঘৃণা করে আসে, সে মেয়েটা আমাকে হুটহাট করে ভালোবাসবে, এটা কোনোভাবেই মেলাতে পারছিলাম না। তার উপর সেদিন যখন শুনলাম ওরা 2 বোন কথা বলছিল, তখনই আমি আরও শিওর হয়ে গেছি। আমি প্রেমার দিকে তাকালাম আর প্রেমা মাথা নিচু করে নিল। তখন আবার বলতে লাগলো, ভালোবাসা এতটা সহজ নয় যতটা সহজে আমি বাঁচতে পেরেছিলাম, কিন্তু আপনি সেটা পারেননি। তাই আব্বু আম্মুর পছন্দের বিয়ে করে নিয়েছিলেন। আমি জানি না আমার মধ্যে কোনো কিছুর কমতি ছিল কিনা, হয়তো বা ছিল, তাই আমাকে ভালোবাসেননি। যাই হোক, স্বামীর সংসার নিয়ে ভালো থাকবেন। আপনাকে পেলাম না বলে যে আপনাকে অভিশাপ দেব কিংবা আপনার খারাপ চাইব তেমন ছেলে আমি নই। সবসময় পূর্ণতার নামই ভালোবাসা নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। প্রমির আব্বু আম্মু মাথা নিচু করে আছে। প্রমি ছলছল নয়নে ঈশানের দিকে তাকিয়ে আছে। এবার ঈশান প্রমির সামনে 2 হাত জোর করে বলতে লাগলো, আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনার বোনের জন্য আপনাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার প্রথমে কেমন সন্দেহ হতো, যাকে আমি ভালোবাসতাম সে এত সহজে সবটা ভুলে কি করে আমাকে ভালোবাসলো। কিছুতেই হিসাব মেলাতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন ভেবে নিয়েছিলাম বিয়েটা করে নেব, অন্তত সারা জীবন প্রেমা নামক মানুষটার মতো কেউ আমার কাছে থাকবে। কিন্তু মনকে মানতে পারছিলাম না। জানো তো, যাকে ভালোবাসি আর যে আমাকে ঘৃণা করে সেই মেয়েটা তুমি নয় প্রমি। মানতে পারছিলাম না তুমি প্রেমা কেন নও।
আমি প্রথম কয়েকদিন তোমার বিরক্ত দেখেই বুঝতে পেরেছিলাম আব্বু আমার জোরাজুরিতে তুমি আমাদের বাসায় আছো। সেটা খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম। আজকের পর আর আমাদের দেখা হবে না প্রমি। আর কেউ তোমাকে জোর করে ওই বাসাতেও আটকে রাখবে না। আঙ্কেল আন্টি, আমি আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। আব্বু আর ভাইয়া ক্ষমতার জোরে আপনার মেয়েকে আটকে রেখেছিল। আপনার মেয়ে হয়তোবা সেটা প্রকাশ করেনি, নয়তোবা কোনো সংশয়, কিন্তু আমি বুঝে গেছি প্রমি সেই মানুষটা নয় যাকে আমি ভালোবাসতাম। প্রমি কখনো আমার সাহায্যের প্রয়োজন হলে বলবে। যদি কোনো ভালোবাসার মানুষ থাকে আমাকে বলো, যেমন করে হোক তোমাদের আমি নিজে মিলিয়ে দেব। আর আমার এতদিনের পাগলামি সহ্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অস্তিত্বে ফেলার জন্য আবারও ক্ষমা চাইছি। আমাকে মাফ করো প্লিজ। কথাগুলো বলেই ঈশান চাপা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আব্বু আর ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশান বরাবরই যেটা বলবে সেটাই করে ছাড়বে, তাই সবাই চুপ করে আছে। ঈশান পিছনে ফিরে ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, ভাইয়া তোমরা আমাকে বারবার বলতে না বাংলাদেশে আসিনি, এখানকার মানুষগুলো বড্ড কঠোর, মনটা পাথরের মতো। এখন সেটা খুব ভালো করেই বুঝে গেছি। আব্বু আমাদের যাবার সময় হয়ে গেছে, আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর এখানে থাকতে চাই না। সেদিন তোমাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছিলাম। এখানে থেকে ভুলের সংখ্যাটা আর বাড়াতে চাই না। বলা শেষ করে ঈশান পা বাড়াতে নিলেই কেউ ওর হাত ধরে ফেলল। ঈশান বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। কেউ ওকে আটকে দিতে পারে সেটা ঈশান কল্পনাও করেনি। প্রমি ঈশানের হাতটা ধরে আছে, টপ টপ করে ওর চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান পিছনে ফিরতেই প্রমি ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলো, তুমি চলে গেলে আমার কি হবে? সবাই প্রমির কথাতে অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঈশান প্রমির দিকে ফিরতেই প্রমি আবারও বলল, আপনাকে না হয় ভুল করে ভালোবেসেছিলে, দ্বিতীয়বার আমাকে ভালোবেসেছিলে আপুকে ভেবে। যখন জানতে পারলে আমি আমি প্রেমা নই, তখন কেন তোমার ভালোবাসাটা রইল না? ভুল করে ভালো তো বেসেছিলে তুমি। তুমি আপুকে ভালোবাসা আর আমি তোমাকে ভালোবাসি, তাহলে এখানে আমার কি অন্যায় ছিল ঈশান? আমি তো চাইনি তোমার কাছে থাকতে, জোর করে ধরে রেখেছিলে, বাধ্য করেছিলে তোমাকে ভালোবাসতে। আর এখন ভালোবেসে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। আপুর সাথে যা তুমি আমাকে দিতে চাইছো, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া ঈশান? ঈশান কিছুক্ষণ অবাক চোখে প্রমির দিকে তাকিয়ে রইল। প্রমি কেঁদেই যাচ্ছে। এবার প্রেমা ওদের সামনে এসে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, তোমাকে তো জোর করে ধরে রাখা হয়েছিল, আমাদের কাছে আটকে রেখেছিলাম। আমার কোনো অধিকার নেই জোর করে তোমাকে ধরে রাখার। কিন্তু আমি তো থাকতে চেয়েছিলাম, তাহলে এখন কেন দূরে সরিয়ে দিচ্ছ? কিছুক্ষণ নীরবতা চলল। এবার প্রেমা ঈশানের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে বলতে লাগলো, আমি প্রমির কাছ থেকে সবটা শুনেছি ঈশান, দোষটা আমার ছিল। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। প্লিজ আমার ভুলের শাস্তি আমার বোনকে দিও না। ও ও আমার থেকে সহজ সরল, ও খুব সহজে মানুষকে আপন করে নেয়। প্রমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কয়েকদিন আগেও প্রমি ফোন করে বলেছিল ও বিয়েটা করে নিতে চায়। তোমার এত ভালোবাসা ও হারাতে চায় না, ও তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার বোনটা তোমার কাছে সারা জীবন থেকে যেতে চেয়েছিল, কিন্তু তুমি তার আগে সবটা জেনে গেলে। ঈশান দয়া করে আমার ভুলের শাস্তি আমার বোনকে দিও না। প্রমি কান্নাটা আটকে রাখতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। ঈশান চুপ করে রইল। এবার আব্বু এসে ওর কাঁধের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, আব্বু, আমাদের ভালো তাকেই বাসা উচিত যারা আমাদের ভালোবাসে, আঁকড়ে ধরে বাঁচতে চায়। কখনো তাকে কষ্ট দেওয়াটা ঠিক না, যে আমাদের জন্য সব কিছু করতে পারে। তুমি প্রমিকে দ্বিতীয়বার ভালোবাসতে পারবে, ভুল করেই হোক আর জেনেই হোক। প্রমিকে তুমি ভালোবেসেছিলে, পার্থক্য শুধু এইটুকুই, মানুষ দুটো আলাদা। যাকে তুমি ভালোবাসতে সে তোমাকে ভালোবাসতো না। তুমি যাকে ভুল করে ভালোবেসেছিলে সে ভুল করা মানুষটা আবার তোমাকে ভালোবেসেছে। তাই যেমন করেই হোক না কেন, ভুল থেকেও নতুন একটা সম্পর্কে সূচনা হচ্ছিল। তুমি সেটা নষ্ট করো না। প্রমি তোমাকে ভালোবেসে তো কোনো অন্যায় করেনি, তাহলে ওকে কেন তুমি ফিরিয়ে দিবি?
এবার প্রমীর আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলল। ওরা বলল ওদের কোনো আপত্তি নেই, ওরা যে ভুল করেছিল দ্বিতীয়বার সেই ভুলটা আর করতে চায় না। এবার ঈশান আরেকটু এগিয়ে এসে প্রমীর সামনাসামনি দাঁড়ালো। প্রমী মাথাটা নিচু করে নিতেই ঈশান ওর থুতনিটা ধরে উঁচু করে চোখের পানি মুছিয়ে দিল। সাথে সাথে প্রমী ওকে জাপটে জড়িয়ে ধরল। ডুগরে কেঁদে উঠে বলতে লাগলো, সেদিন তুমি বলেছিলে না তোমাকে ছেড়ে কোথাও না যাই, আজকে আমি বলছি এসব তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি তো বাসি। আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। এই বুকটা আমার বড্ড আপন হয়ে গেছে জানো তো। যখন তুমি আমাকে ছড়িয়ে ধরতে, যখন আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম, তোমার হৃদস্পন্দনগুলো আমাকে বলে দিত তুমি কতটা ওই মানুষটাকে চাও যে তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি। তাহলে তুমি আমাকে কেন তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাও? ইচ্ছে হলো কাছে ডাকতে, আবার ইচ্ছে হলো দূরে সরিয়ে দিবে। প্রমী কান্নাকাটি করে কথাগুলো বলছিল। ওর আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করলো যেন ওনাদের মেয়েটাকে আর না কাঁদায়। ঈশান কিছু একটা ভেবে প্রমীকে দুহাতে জড়িয়ে ধরে চুলের ভাঁজে একটা চুমু এঁকে দিয়ে বলল, তুমি আমার সেই ভালোবাসার অংশ যেটা আমি অন্য কারো থেকে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমরা যাকে চাই তাদেরকে নয়, যারা আমাদের চায় তাকে নিজের করে নেওয়া উচিত। কথা দিচ্ছি আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। যেখানে যাব সেখানে তুমি এই ছোট্ট বুকটাতে থাকবে। তাহলে এমন করে রেখে কোথায় যাচ্ছিলে? আমাকে বিয়ে না করে চলে যাচ্ছিলে? আরে বাবা জানি তো, এবার কান্না থামাও। বিয়ে করবে তো আমাকে? হ্যাঁ করব, এখন কান্না থামাও প্লিজ জান পাখি। ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যদি সত্যি আমাকে ফেলে রেখে চলে যাও। তোমার ভালোবাসা না পেলে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঈশান প্রমীকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিতেই প্রমী ঈশানের শার্টের কলার দুই হাতে খামচে ধরল। প্রমীর চোখের পানি যেন ঈশানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ওর সারা মুখে অসংখ্য চুমু দিল, তারপর আবারও বুকের সাথে জড়িয়ে ধরল। ভালোবাসা অটুট থাক, ভালোবাসার বন্ধন থাক সারা জীবনের জন্য। কথা এটা নয় যে মানুষ দুটো আলাদা, ভালোবাসা তো ভালোবাসাই। যে আমাদের চাই, আমাদের উচিত তাকে আপন করে নেওয়া। যাকে আমরা সব সময় চাই তাকে আর কয়জন পাই? তো এই গল্পের মাধ্যমে আমরা সেটাই বোঝাতে চেয়েছি। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।